FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঘটনাটি ঘটে গত কালী পুজোয়। আমি পেশাগত ড্যান্সার। পেশাগত কারণে স্টেজ শো করতে বিভিন্ন জায়গায় যেতে হয়। কালী পূজায় আমাদের প্রোগ্রাম পড়ে ডুমুরিয়া থানার হাসানপুর খেয়াঘাট এলাকায়। খেয়াঘাট থেকে উঠে ডান হাতে একটা তুলা গাছ ছিল। তুলা গাছের পাশেই একটা ল্যাম্প পোস্ট, আর ল্যাম্প পোস্ট থেকে ২০-৩০ হাত দূরে আমাদের ক্লাব। হাসানপুর খেয়াঘাট মূলত একটা খালের ঘাট। আমাদের ৭ দিনের প্রোগ্রাম ছিল। প্রথম দিন আমরা দুপুর ৩টায় পৌঁছলাম। দিনের বাকি অংশ আমরা ওখানের আশপাশটা ঘুরে কাটাই। সন্ধ্যা ৬টার সময় আমরা সবাই ক্লাবে আসি প্রোগ্রামের জন্য তৈরি হতে। আমাদের প্রথম শো ছিল যশোর জেলার মনিরামপুরে। ডুমুরিয়া থেকে মনিরামপুরের দূরত্ব খুব বেশি না, তো প্রোগ্রাম শেষ করে হাসানপুর খেয়াঘাটে আসতে আসতে আমাদের রাত প্রায় ১:৩০ বেজে যায়। আমাদের কন্ট্রাক্টর অরূপ ভাই হাসানপুরেই থাকেন, তাই আমাদের অরূপ ভাইয়ের বাসায় আসতে হয়। প্রথম দিন আমাদের ২টা প্রোগ্রাম থাকার কারণে আরেকটা দল যায় নওগাঁ গ্রামে। আমি আমার দলের সকলকে রুমে পাঠিয়ে অন্য দলের জন্য ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো রাত গভীর হওয়ার কারণে আমি ওখানে একাই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। সিগারেট খেতে খেতে হঠাৎ বাম দিকে তুলা গাছের দিকে তাকাই। দেখি গাছের নিচে সাদা শাড়ি পরে একটা মেয়ে চুল ছেড়ে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটির পেছনের অংশ দেখতে পাচ্ছিলাম। একটু ভয় পেয়ে যাই আর তাড়াতাড়ি ক্লাবের দিকে হাঁটা শুরু করি। ক্লাবের সাথেই একটা দোকান ছিল। আমি দোকানের ছেলেটিকে ডাকলাম। ছেলেটি বলল, এত রাতে এখানে কি করেন? আমি তাকে সব বললাম। ছেলেটি বলল, কয়েক বছর আগে ওই গাছে একটি মেয়ে গলায় দড়ি দেয়। তারপর থেকে অনেক রাতে ওই তুলা গাছের নিচ থেকে কেউ গেলে মেয়েটিকে দেখা যায়। তার কিছু সময় পর আমার অন্য গ্রুপের বন্ধুরা চলে আসে। তারপর আমি তাদের টাকা দিয়ে খুলনা পাঠিয়ে দিই, কারণ অরূপ ভাইয়ের বাসায় এত লোক থাকা যাবে না, আর দোকানদার আমাকে অরূপ ভাইয়ের বাসায় পৌঁছে দেয়। ঘটনা মূলত এখান থেকেই শুরু। দ্বিতীয় দিন সকালে নাস্তা করে ১১টার দিকে আমরা ক্লাবে যাই নতুন করে নাচ তোলার জন্য। আমার গ্রুপে ৪ জন ছেলে ছিল। আমরা নাচ তোলার পর দুপুর ১:৩০টার দিকে ক্লাবের পেছনের দিকে খালের পাশে একটা বারান্দা ছিল, ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আমরা ৪ জনই শুনতে পেলাম কেউ একজন ক্লাবে ঢুকে হাঁটতে হাঁটতে আমাদের পাশে এসে দাঁড়ালো। তারপর আর কোনো শব্দ নেই। আমরা পুরো ক্লাব খুঁজলাম, কিন্তু আমরা ছাড়া ওখানে আর কেউ ছিল না। আমরা ভয় পেয়ে ক্লাব বন্ধ করে অরূপ ভাইয়ের বাসায় চলে গেলাম। ওই রাতে কপাইলা থেকে প্রোগ্রাম শেষ করে আসতে রাত ২টা বাজে। অরূপ ভাই অন্য কাজে কলাগাছি থাকায় রুমে যেতে পারছিলাম না, কারণ রুমের চাবি অরূপ ভাইয়ের কাছে ছিল। আমরা ক্লাবেই ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর আমি টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হই। ক্লাবের টয়লেটটা ছিল বাগানের ভেতর। বাগানে প্রবেশের পর প্রচণ্ড বেগে ঝড় শুরু হলো। আমার মনে হতে লাগলো বাগানের সব গাছ বুঝি আমার গায়ে ভেঙে পড়বে। আমি ভয় পেয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কেন যেন আমি বাগান অতিক্রম করতে পারছিলাম না। আমি দৌড়েই যাচ্ছি, কিন্তু বাগান যেন শেষ হচ্ছে না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে ধাওয়া করছে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আমার চিৎকারের শব্দ শুনে আমার বন্ধুরা আমাকে অচেতন অবস্থায় বাগানের প্রবেশ মুখে পায়। ক্লাব থেকে বাগানের দূরত্ব খুব বেশি না, কিন্তু ওই দিন আমি দৌড়েও ক্লাবের কাছে আসতে পারিনি। আমার জ্ঞান আসার পর আমি তাদের সব খুলে বললাম। ওই দিনের ঘটনা এ পর্যন্ত। তৃতীয় দিন প্রোগ্রাম শেষ করে আসতে আসতে রাত ১টা বাজে।
হাসানপুর খেয়াঘাট আসার পর আমি অরূপ ভাইকে বললাম যে আমাদের রাতের খাবারের জন্য কিছু কিনে আনতে। তিনি মোটর বাইক নিয়ে ডুমুরিয়া চলে গেলেন আর ঘরের চাবি আমাকে দিয়ে ঘরে যেতে বললেন। অরূপ ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য দুটি পথ আছে, আমরা সহজ পথটাকেই বেছে নিলাম। কিন্তু ওই পথে যে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে তা আমাদের জানা ছিল না। আমরা সবাই যখন হাঁটি তখন আমাদের এক বন্ধু বিন্দু বলল, নাজিম একটু দাঁড়া, আমার পায়ে কিসে যেন কামড় দিয়েছে। আমরা সবাই বিন্দুর কথাটি শুনলাম, কিন্তু বিন্দু যে ওখানেই দাঁড়িয়ে আছে তা আমরা কেউ খেয়াল করিনি। আমরা সবাই বাসায় এসে ড্রেস চেঞ্জ করে খেতে বসি। তখন হঠাৎ খেয়াল করলাম বিন্দু কোথায়। মনে পড়ল রাস্তায় যে ও বলেছিল ওকে কিসে যেন কামড় দিয়েছে। আমি ওদের নিয়ে সাথে সাথে সেখানে চলে যাই। গিয়ে দেখি বিন্দু সেন্সলেস হয়ে পড়ে আছে। ওই মুহূর্তে কেন জানি বিন্দুর চেহারা খুব বেশি সুন্দর লাগছিল। বাসায় আনার পর বিন্দুর সেন্স আসে। একা একা ও দরজা খুলে বাইরের দিকে হাঁটা শুরু করলো। এখানে একটু বলে রাখি, অরূপ ভাইয়ের বাসার কাছে একটা শ্মশান ঘাট আছে, যেটা বাড়ির ছাদ থেকে দেখা যায়। বিন্দু সেই দিকেই হাঁটছিল। তারপর আমি বললাম, বিন্দু কই যাস? বিন্দু বলল, আমার গায়ে কোনো ছেলে মানুষ হাত দিবি না। এই বলে আবার হাঁটা শুরু করলো। আমি অন্য মেয়েদের বললাম, বিন্দুকে ধরে নিয়ে আয়। বিন্দুকে ঘরে আনার পর বিন্দুর চেহারায় হিংস্রতা চলে আসে, চোখগুলো রক্তের মতো লাল হয়ে যায়। বিন্দু ঘরের সবকিছু ভেঙে ফেলে, লাথি মেরে খাটের মাথার অংশের নকশা ভেঙে ফেলে। আমি সহ 3 জন বন্ধু বিন্দুর বুকের উপর চড়ে বসি, আর একটি মেয়ে পায়ের উপর বসে। আমি পায়ের কাছে বসে থাকা আশাকে বলি বিন্দুর বুকের উপর বসার জন্য। আশা বসা থেকে দাঁড়ানোর সাথে সাথেই সেন্সলেস হয়ে পড়ে গেল। আমি পাশে থাকা আরেকজনকে বললাম আশাকে দেখার জন্য। আশার জ্ঞান ফেরার পর বলে, নাজিম, আমি উঠে দাঁড়ানোর সাথে সাথেই কে যেন আমাকে চড় মারলো। তারপর আমার কিছু মনে নেই। আমরা উপস্থিত থাকা 7 জনই দেখলাম আশার গালে 5 আঙুলের দাগ পড়ে আছে। অরূপ ভাইয়ের বাবা এসব প্যারানর্মাল বিষয়গুলো সমাধান করতে পারে বলে পরিচিত। তিনি বলেন বিন্দুর ওপর জিনের আসর পড়েছে। তিনি বিন্দুকে সুস্থ করতে সক্ষম হন এবং আমাদের সবাইকে একটা করে তাবিজ দিয়ে দেন। ওই রাতটা কোনোভাবে কাটে। পরের দিন আমাদের ক্লাবে যাওয়া বন্ধ হয়ে যায়। সবার মনে একটা ভয় কাজ করতে থাকে। কোনো কিছু কেনার প্রয়োজন হলে আমরা দূরের পথ ব্যবহার করতাম, কিন্তু শর্টকাট রাস্তা ব্যবহার করতাম না আর। ওইদিন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের একটি প্রোগ্রাম ছিল। লেগুনা ঠিক করে সন্ধ্যার পর আমরা রওনা হলাম। আমাদের মধ্যে আসার ওপর অনেক আগে থেকে জিনের আসর ছিল এটা আমরা জানতাম না। হঠাৎ খেয়াল করলাম আশা লেগুনার বাইরে এক দৃষ্টে তাকিয়ে আছে আর একা একা হাসছে। আমি আশাকে বললাম, তুই কি দেখে হাসছিস? আশা আমাকে বলল, তোরা আমার সাথে কথা বলিস না তো, আমার ভাল লাগছে না। বাইরে আমি যাকে দেখে হাসছি ও আমার সাথে থাকে আর আমাকে নিয়ে যেতে চায়, অথচ আমরা বাইরে কাউকে দেখতে পেলাম না। তার কিছু সময় পর আশা কান্নাকাটি করে আমাকে বলল, ভাই আমাকে ধরে রাখিস, ও আমাকে নিতে পারলে আমাকে মেরে ফেলবে। আমরা কথাটা অনেকটা মজার ছলে নিলাম, তাই সবাই হাসাহাসি করছিলাম। এর মধ্যে বাইরে যে ছিল সে হয়তো আশার ভেতরে চলে আসে। আশা ছেলেদের কণ্ঠে বলল, লেগুনা থামা। আমি বললাম, কেন? ও বলল, থামা নয়তো তোদের সবাইকে ফেলে দিব। চুকনগর থেকে মাগুরখালি যেতে একটা ব্রিজ পড়ে, তখন আমরা ওই ব্রিজের ওপর ছিলাম। আমি একটু মজার ছলে বললাম, লেগুনা কে ফেলবে? তুই? এর মধ্যে আশা লেগুনা থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলো। আমি সাথে সাথে ড্রাইভারকে বলি লেগুনা থামাতে। থামার সাথে সাথে আশা বাইরে বের হয়ে লেগুনার পেছনের অংশ ধরে 2-3 হাত শূন্যে উঠিয়ে ফেলে। আশার ওজন 45-50 কেজি। ভেতরে থাকা মেয়েগুলো কান্নাকাটি শুরু করলো।
আমাদের সাথে থাকা গামছা দিয়ে আশার চোখ বেঁধে দিলাম। কোনোভাবে আশাকে ধরে নিয়ে অরূপ ভাইয়ের বাসায় ফিরে আসলাম। অরূপ ভাইয়ের বাবা আশাকেও সুস্থ করে দিলেন। ওই দিন আর প্রোগ্রামে যাওয়া হয়নি। 7 দিনের প্রোগ্রাম, আমরা 4 দিনের মাথায় খুলনা চলে আসলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ধন্যবাদ রাসেল ভাই। রাসেল ভাই, এখন যে ঘটনাটা বলবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। এটা আমাদের রাজবাড়ির যে ভৌতিক টিমরা ওরা এই ঘটনাটি পাঠিয়েছে। তো এই ঘটনাটি আমাদের রাজবাড়ী জেলার মানে পাচুরিয়া যে ইউনিয়নটা আছে সেখানে অন্তারমন নামক একটা গ্রাম আছে। আচ্ছা তো ওই গ্রামের একজন ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা। তো উনি নতুন বিয়ে করেছেন, 2-3 মাস হয়েছে আর কি। তো আচ্ছা। হঠাৎ রাতের বেলা উনি দেখলেন, মানে ঘুম ভেঙে দেখলেন ওনার স্ত্রী পাশে নেই। আচ্ছা। তখন উনি চিন্তা করেছিলেন হয়তোবা কোনো কারণে বাইরে গেছেন আর কি, ঘরের বাইরে। কিন্তু খেয়াল করলেন যে না, ঘরের দরজা তো বন্ধ। তখন উনি মনে হলো তার একটু ঘরটা খুঁজে দেখি তো কোথাও আছে কিনা। তখন একটু কৌতূহল হয়ে ঘর খুঁজে দেখলেন, না কোথাও নাই, কিন্তু ঘরের ভিতরে দরজা বন্ধ। তো উনি বিষয়টা খুব ভীত হলেন এবং তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে গিয়ে ওনার বাবার যে ঘর ছিল, ভাইদের যে ঘর ছিল, তাড়াতাড়ি তাদেরকে ডাকলেন, বললে যে আমার স্ত্রী তো ঘরে নাই, এই ঘর তো ভিতর থেকে বন্ধ ছিল, কোন দিক দিয়ে গেল। তখন সবাই মানে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। তখন তার বাবা বলল যে তুমি এক কাজ করো, তুমি সকাল হলে তোমার শ্বশুর বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে গিয়ে দেখো যে বৌমা ওখানে গিয়েছে কিনা। আচ্ছা। তখন চিন্তা করেন হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, ওখানে গিয়েছে কিনা একটু খোঁজ নেই। কিন্তু সবার কাছে একটা চিন্তার ব্যাপার ছিল যে ভিতর থেকে দরজা লাগানো, কিন্তু সে কিভাবে গেল। এটা হতেও পারে হয়তো কোনোভাবে সে রাগ করে গেছে, এরকম হতে পারে, কিন্তু তার সাথে রাগারাগির কোনো ঘটনাই ঘটেনি গত 2-3 মাসে। তো যাই হোক, সে পরের দিন সে তো যেহেতু একটা দিন মজুর ছিল, সে বিকালের দিকে অন্তারমোড় থেকে তার শ্বশুরবাড়ির দিকে যাত্রা শুরু করে। তো শ্বশুরবাড়ি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে জমিদার ব্রিজ। আচ্ছা। তো গোয়ালন্দ মোড় থেকে একটু আগে খানখানাপুর নামক একটা জায়গা আছে, ওইখানে ওই জমিদার ব্রিজটা, মানে নাম হয়ে গেছে আর কি জমিদার ব্রিজ। ওখানে ব্রিজ এখন ওইভাবে নাই। তো উনি যখন মানে ওনার শ্বশুর বাড়িতে আসছেন, হেঁটে আসতে রাসেল ভাই অনেক সময় লাগে, আর দূরত্বটা প্রায় 10 থেকে 12 কিলোমিটার মাঝখান দিয়ে আসলে পারে। তো উনি হেঁটেই আসছেন, হেঁটে আসার পরে শ্বশুর বাড়িতে আসতে আসতে রাত 10টা বেজে যায়। তো শ্বশুর বাড়িতে এসে যখন বিষয়টা বলে যে এরকম হঠাৎ করে রাতের বেলা তো পাচ্ছি না, তারপরে এখানে আসছে কিনা, তখন বললো যে না তো, সে তো এখানে আসে নাই। আচ্ছা। তখন মানে শ্বশুর বাড়ির লোকজন দেখলো যে তার মেয়ে যে নাই, এটা ঠিক যেভাবে অবাক হওয়ার কথা ছিল অতটা অবাক হলো না। আচ্ছা। এটা দেখে উনি নিজেই অবাক হলেন, কি ব্যাপার যে তার মেয়ে নাই, একটু শুনলে তো সে ভয় পাবে, কোথায় গেল। কিন্তু তারা ওইভাবে অবাক হলো না, বিষয়টা একটা মামুলি ব্যাপার হিসাবে নিল। আচ্ছা। তো এটা উনি নিজে প্রশ্ন করে, নিজের মনের কাছে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পেল না। তারপরে শ্বশুরবাড়ি থেকে বললো যে তুমি চিন্তা করো না, হয়তো চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। খালি এতটুকু বলে তাকে বিদায়, মানে সে বলে আজকে থেকে যাও, বলে না আমি আজকে চলে যাই, বাসায় যেতে হবে। বলে এখন তো অনেক পথ রাতের বেলা। তখন বললো যে তারপর ইনস্ট্রাকশন দিয়ে দিল, উনি যেহেতু বারবার যেতে চাচ্ছিলেন, তো বললো যে তুমি যেই পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে যাওয়ার দরকার নাই, ওটা দীর্ঘ পথ। একটা পথ দেখিয়ে দিলেন যে জমিদার ব্রিজ থেকে পাশ দিয়ে আর একটা রাস্তা, একটা স্কুল আছে, ওই স্কুলের পাশ দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, বিলের পাশ দিয়ে। বলে এই রাস্তা দিয়ে গেলে পথ অর্ধেক হয়ে যাবে, মানে অনেক কম সময় তুমি বাড়িতে পৌঁছে যেতে পারো। তখন রাসেল ভাই, ওনার শালা যে বড় শালা, সে আসতে চাইলো সাথে, কিন্তু উনি বলেন না, এত রাত্রেবেলা তোমার আসার দরকার না, আমি একাই যেতে পারবো। তো চাঁদনি রাত ছিল, উনি রাসেল ভাই রওনা দিয়ে দিলেন। তখন যখন যাচ্ছিলেন বিলের পাশ দিয়ে, উনি যখন হাঁটছিলেন হঠাৎ ফিল করলেন কিছু যেন পাশ থেকে সাঁতার কেটে কেটে ওনার সাথে সাথে আসছে। আজব ব্যাপার। তো উনি যখন দাঁড়িয়ে পিছন দিকে তাকায়, দেখে কিছুই নেই, পানি। তবে পানিতে একটু ঢেউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মাত্র কেউ একজন ডুব দিয়েছে ওখানে, হালকা ঢেউ মনে হচ্ছে, উনি টের পাচ্ছেন। তো উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। যখন হাঁটা শুরু করছেন, একটু পর উনি আবার ফিল করলেন পিছন থেকে কিছু যেন একটা সাথে সাথে ওনার সাথে সাথে আসছে। আচ্ছা। ঠিক রাস্তার পাশে যে খালটা আছে আর কি, মানে বিলটা। তখন উনি এরকম 3 বার ফিল করলেন, উনি নিশ্চিত হলেন যে হ্যাঁ আসলেই কিছু সাঁতার কেটে কেটে আসছে উনি পাশে, কিন্তু সেটা কি উনি বোঝার চেষ্টা করছিলেন। আরেকটু পর যখন উনি ফিল করেন হ্যাঁ এবার আবারও সাঁতার কাটা শব্দ পাওয়া যাচ্ছে, উনি ঘুরে তাকিয়ে দেখেন যে একটা মানুষের মাথা, এবং সেই মাথাটা কোনো মেয়ে লোকের মাথা।
আচ্ছা এবং যেহেতু চাঁদনি রাত ছিল, উনি দূর থেকে দেখে ফেললেন যে যে মাথাটা দেখা যাচ্ছে এটা ওনার স্ত্রীর মাথা। তো উনি মানে প্রচন্ড ভয় পেলেন যে কি ব্যাপার, আমার ওয়াইফ এইখানে এই সাথে সাথে আমার সাথে এরকম একটা পরিবেশে আসার কথাই না। এরকম আসার কথাই না। তো উনি প্রচন্ড ভয় পেলেন, ভয় পাওয়ার বলছে এই তুমি ওখানে কেন উঠে আসো। সে আসে না, সে ওখানেই থাকে, সে বরং ইশারা করে পানির মধ্যে তাকে ডাকে। আচ্ছা তখন উনি চিন্তা করলেন যে এটা ব্যতিক্রম কিছু, এটা স্বাভাবিক নয়, যেহেতু ওনারা গ্রামের লোক, দিনমজুর, রাতের বেলা অনেক সময় কাজ করতে হয়, তখন এই ঘটনাগুলোর সাথে না ওনারা শোনেন বা অভ্যস্ত কিছু কিছু বিষয়ের সাথে, কিন্তু উনি বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, Right. এটা নিশ্চয়ই অস্বাভাবিক কোনো ঘটনা। রাসেল ভাই ওইটা উনি পাত্তা দিলেন না, উনি সোজা হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পরে দেখলেন না এখন আর সাঁতারের শব্দ শোনা যাচ্ছে না, এখন মনে হচ্ছে পিছন থেকে কেউ হেঁটে আসছে। কিন্তু রাসেল ভাই ভেজা শরীরে মানুষ যখন খালি পায়ে হেঁটে আসে মাটির উপর দিয়ে, তখন এক ধরনের শব্দ হয়, মানে বোঝা যায় যে হয়তো বা ভেজা শরীরে কেউ হেঁটে আসছে। উনি ফিল করলেন ওনার পিছন থেকে মনে হচ্ছে ভেজা শরীরে কেউ হেঁটে আসছে, ওরকম শব্দ। উনি পিছন দিকে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী ভেজা শরীরে আসছে, বলে যে এই আমাকে নিয়ে যাবি না। আচ্ছা তখন উনি তখন ভয়ে দেয় দৌড়। তো দৌড় দেওয়ার পরে উনি ফিল করেন পিছন থেকে ওই জিনিসটাও দৌড়াচ্ছে, কিন্তু উনি পিছন দিকে তাকান নাই। আচ্ছা তো দৌড়াতে দৌড়াতে ওই যে স্কুলের কথা বলেছিলাম আর কি, ওখানে আমার পাশে স্কুল আছে, ওই স্কুলের কাছে যখন চলে আসে, স্কুল মাঠ আছে, তখন উনি দেখলেন যে যখন ওই বিলটা পার হয়ে উনি চলে আসছে, তখন তার ওই পানি টানি কিছু নাই। তখন উনি দেখলেন পিছন থেকে একটা গাড়ির শব্দ। তো ওই সময়, এখন তো এটা দেখা যায় না, তো ওই সময় ওই অঞ্চলে ঘোড়ার গাড়ি চলতো। আচ্ছা মানে একটা মানে আমরা যেই দেখি এখনো গ্রাম অঞ্চলে দেখা যায় ঘোড়ার গাড়িগুলো, দেখা যায় একটা ঘোড়ার গাড়ি আসছে, কিন্তু গাড়িতে কোনো চালক নেই, কারণ চাঁদনি রাত তো দেখা যাচ্ছে, চালক নাই, ঘোড়ার গাড়িটা মানে ঘোড়াটা দৌড়াচ্ছে, গাড়ি নিয়ে আসতেছে। তখন উনি চিন্তা করেন হয়তো বা রাতের বেলা কোনো বাসার থেকে কোনো মালিকের ওই ঘোড়া ছুটে গেছে, গাড়ি সহ হয়তো দৌড়াচ্ছে। উনি চিন্তা করলেন যে এক কাজ করি, ঘোড়াটাকে থামিয়ে ওই গ্রামের পথের দিকে ঘুরিয়ে দিই, কেন এদিকে কোন দিক দিয়ে চলে যাবে, কার কোন দিকে চলে ঠিক ঠিকানা নেই। কিন্তু উনি চিন্তা করেন যে ঘোড়াটাকে যে ঘুরিয়ে দেবো, যদি কোনো লোক আমাকে চোর ভাবে, যদি কেউ এসে, তখন তো এই অঞ্চলে যেহেতু আমাকে কেউ চেনে না, তখন আমি একটা বিপদে পড়বো। উনি কিছু বললেন না, উনি দেখলেন যে ঘোড়ার গাড়িটা মানে সোজা দৌড়ায় চলে গেল। কিছুক্ষণ পর রাসেল ভাই উনি শব্দ পেলেন যে পিছন থেকে আর একটা গাড়ির শব্দ, আচ্ছা আর একটা গাড়ি আসছে, এবং উনি তাকিয়ে দেখলেন যে হ্যাঁ এইবারের গাড়িটাও খালি একটা ঘোড়া, কিন্তু গাড়ির পেছনে মনে হচ্ছে কিছু রাখা, সাদা কিছু দিয়ে ঢেকে রাখা আর কি, এবং ওনার কাছে প্রচন্ড দুর্গন্ধ লাগছে আর কি। মনে হচ্ছে যে মানুষ বা কোনো মানে জীবিত কোনো প্রাণী যদি মরে যায়, পচে গেলে যে দুর্গন্ধ হয়, এরকম গন্ধটা আসছে, এবং গন্ধটা আস্তে আস্তে খুবই তীব্র হচ্ছে। আচ্ছা গাড়িটা যখন কাছে চলে আসলো, উনি দেখলো যে ওই গাড়িতে 3টা লাশ মানে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা, ওই ঘোড়ার গাড়িটা ওই 3টা লাশ নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা তখন উনি চিন্তা করলেন যে আবার হয়তো ওনার সাথে কিছু ঘটছে, যেটা ঘটতে চলেছে। তখন একটু পরে রাসেল ভাই আবার একটা গাড়ির শব্দ পেলেন। যখন গাড়ির শব্দ পেলেন, উনি পিছন দিকে তাকেন, এইবার গাড়িটা একজন চালক আছে, আচ্ছা এবং চালকটা খুবই বেটে আকৃতির একটা মানুষ, কালো কুচকুচে খুবই বেটে আকৃতির একটা মানুষ। তো ওখানে প্রচন্ড দুর্গন্ধ আসছে। যখন তার কাছে চলে আসে, তখন রাসেল ভাই ওই চালককে জিজ্ঞেস করেন, এই তোমরা এই লাশটা নিয়ে কোথায় যাচ্ছ, কোন দিকে যাবা? তখন বলে যে তোর বাড়ির দিকে যাচ্ছি। বলে আমার বাড়ির দিকে মানে? বলে হ্যাঁ, তোর বাড়ির লোকজন আনতে যাচ্ছি। তো তখন বলে যে কি আমার বাড়ির লোকজন তুমি আনতে যাবা কেন? কয় যে বিশ্বাস হয় না, এই কাপড়টা সরা। তখন কাপড়টা সরিয়ে দেখতে রাসেল ভাই ওনার স্ত্রী, ওনার ভাই, ওনার মা, তাদের লাশ ওখানে রাখা। আচ্ছা এবং লাশগুলো বিকৃত হয়ে গেছে, মানে পচে গেছে। এই দৃশ্য দেখে উনি আসলে রাসেল ভাই আর সেন্স রাখতে পারেন নাই, উনি তখন সেন্সলেস হয়ে পড়ে যান। তখন ওনার যখন সেন্স ফেরে, সকালবেলা ওই গ্রামের লোকজন ওনাকে উঠায়, তখন উনি ওনার বাড়িতে চলে যান। রাসেল ভাই বাড়িতে যাওয়ার পর যখন সব ঘটনা খুলে বলেন, স্বাভাবিকভাবে গ্রামের রাস্তা দিয়ে আসতে গেলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো রাসেল ভাই ওই দিন রাত্রে হঠাৎ মনে হলো উঠানে প্রকাণ্ড একটা শব্দ। সবাই দরজা খুলে বের হয়ে দেখে ওনার স্ত্রী উঠানে পড়ে আছে। তো ওনাকে যখন জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলা, বলে আমি কিছুই জানি না। আচ্ছা কোথা থেকে আসলা তাও সে বলতে পারে না। তো এরকম নাকি রাসেল ভাই মাঝে মাঝেই ওনার স্ত্রী হঠাৎ ঘর থেকে নাই হয়ে যেত, মানে অদৃশ্য হয়ে যেত। আবার 3-4 দিন পরে হঠাৎ উঠানে একটা প্রকাণ্ড শব্দ হতো। তো এইটা বিষয় হলো রাসেল ভাই ওনাকে ওনার পরিবারের পরবর্তী ওনার পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে ওই জিন সম্প্রদায়ের কোনো কিছু আর কি। কিন্তু এই যে হ্যাঁ, কিন্তু এই জিনিসটা খুব অদ্ভুত। যখন
ওয়াইফকে উনি দেখেন যে উধাও হয়ে যায় জি। তখন আবার যখন দেখেন যে বাইরে কোথাও ওয়াইফকে দেখতে পান, জি, জি। এই দুটো ঘটনা কি সামহাউ রিলেটেড? মানে উধাও হয়েই কি পেছন পেছন আসেন নাকি ওইটা আবার অন্য না, একজন? এখানে আসলে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে আচ্ছা, এখানে ঘটনাটা কি ঘটে, তখন বললো যে আসলে ওই মহিলা কারোর সাথে সংসার করুক, ওর সাথে যে জিনগুলো সেটা চায় না, আচ্ছা এই জন্য তাকে দীর্ঘদিন বিয়ে দেওয়া যেত না। তারপরে বিয়ে হওয়ার পরে এই ধরনের সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে আচ্ছা। আর কি। এই জন্য উনি যখন রাস্তাতে আসছিলেন, ওই মহিলার সাথে যে জিনগুলো, দুষ্ট জিনগুলো ছিল, ওরাই তার হাজবেন্ডকে ভয় দেখানোর চেষ্টা করছিল আর কি। তো ওই কারণে যখন পরবর্তীতে ওনার ওই মেয়ের ফ্যামিলিতে গিয়ে যখন বললেন যে আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না, এই জন্য ফ্যামিলির লোকজনরা খুব বেশি অবাক হয় নাই, জানে যে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, তাকে পাওয়া যাবে। তো আসলে ভাই অনেক চিকিৎসা করা হয়েছিল, মানে দীর্ঘদিন চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে এখন তারা ভালো আছে, এখন আর ওই সমস্যাটা নাই, এখন তারা জীবিত আছে আর কি। বাড়ি হলো অন্তর্মোট তাদের রাজবাড়িতে। তো এটাই ছিল রাসেল ভাই। এবং এটা পুরোপুরি জিন রিলেটেড? এটা পুরোপুরি জিন রিলেটেড ঘটনা, আর ঘটনাটা 1992 সালের ঘটনা। 1992 সালে, তার মানে বেশ আগের ঘটনা। তো যাই হোক, আজকে এরকম একটা মুহূর্তে আপনাকে জানাতে চাই অনেক 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 ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। আপনি যদি আপনার কাছের মানুষ বা পরিচিত মানুষদের ঈদের শুভেচ্ছা জানাতে চান তাহলে আপনি এখন জানাতে পারেন। ধন্যবাদ রাসেল ভাই। এই সুযোগটা আসলে অন্যান্য সময় যখন আসে কাউকে আসলে ওইভাবে শুভেচ্ছা আমি দিতে পারি না, Right. তো আজকে যেহেতু সুযোগটা পেলাম ঈদের শুভেচ্ছা, তো সবাইকে জানাতে চাই, আমার আব্বা আম্মা, আমার ভাই বোন যারা আছে, রুম্মান, মারজান, আদনান, আমার ভাগিনা রাইয়ান, তারপর আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছেন, কণা আছে, তারপরে হাসান আছে, তারপর আমার সব স্টুডেন্ট যারা, আমার স্টুডেন্টরা আবার আমার মাঝে মাঝে ক্লাসে না আমাকে জিজ্ঞেস করে। আচ্ছা 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 তো আমি অবশ্য ক্লাসে বলি যে আসলে ক্লাসে এই ধরনের বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তো অনেক সময় ক্লাসের পরে বিষয়গুলো জিজ্ঞেস করে, যে অনেক সময় বলে যে স্যার আমার একটা ঘটনা আছে, যেমন আজকে যে ঘটনা আমি বললাম এটাও আমার এক স্টুডেন্ট, প্রথম যে ঘটনাটা আমি বলেছি আচ্ছা। আমার এক স্টুডেন্টের ঘটনা। সে আমার সকল স্টুডেন্টকেও শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং ঈদ শুধু না, ঈদের মতোই প্রতিটা দিন অনেক সুন্দর হোক, অনেক মঙ্গল হোক আপনার জীবনে। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি স্বাধীন মাহমুদ, রাজবাড়ী থেকে এসেছি। প্লিজ আপনার ঘটনা শুনি। ঘটনাটা 2008 সালের। জি। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। জি। তা আমাদের কলেজ গড়াই নদীর ধারে আর কি। তা আমি কলেজের হোস্টেলে উঠি। কলেজের হোস্টেলে ওঠার পরে রাত্রে বন্ধুদের সাথে অনেক আড্ডা টাড্ডা হয়। তা একদিন রাত্রে সবাই মিলে ভূতের গল্পগুলাই আলোচনা করছিলাম। আচ্ছা। এই সময় একজন বলল যে শ্মশান ঘাটে যখন মানুষ পোড়ানো হয়, ওই দিনটা যদি অমাবস্যার রাত হয়, তাহলে ওই রাত্রে কেউ যদি শ্মশান ঘাটে মানে নদীর ধারে হাঁটু পানিতে নেমে যদি ওখানে হাত দেয়, তাহলে পানির মধ্যে একটা সিঁদুরের কৌটা পাওয়া যায়। আর এই সিঁদুর কারো গায়ে যদি লাগাই দেওয়া যায়, তাহলে সেই লোকটা ওই লোকটার বশবর্তী হয়ে যায় আর কি। মানে যা বলবে, যা করতে বলবে তাই তিনি। মানে সে যা বলবে ওইভাবেই সে চলবে। তা আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কয়েকজন মিলে আর কি জড়িত হয়ে যায়। তা ওখানে যাই হোক, গ্রাম্য সালিশের মাধ্যমে ওখানে আমাদের যেভাবে টর্চার করা হয়, ওইখান থেকে একজন লোকের উপর খুব রাগ হয় আর কি। মনে হয় যে এই সিঁদুরের কৌটাটা যদি আমি আনতে পারি, তাহলে তো তার উপর ভালো একটা প্রতিশোধ নিতে পারবো। হ্যাঁ, সেই রকম ওখানে আমরা যারা আছি, এর মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল জিল্লু নাম। ছেলেটা 2014 সালে মারা যায় আর কি, সুইসাইড করে, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো। তো ওকে আমি বলি যে দেখ, উত্তম ভাই তো এই ধরনের গল্প বলছে, তা আমরা দুজন কিন্তু ইচ্ছা করলে এই সিঁদুরের কৌটা আনতে পারি। তা বললো হ্যাঁ, ভালো আইডিয়া। তা আমরা ওয়েট করতে থাকি যে কবে অমাবস্যা আসবে, আর ওই দিনে যদি এই হিন্দু পাড়াতে কোনো মানুষ মারা যায়, তাহলেই তো আমাদের কাজটা করতে পারছি। কাজটা হয়ে যাবে। এইভাবে দিন যেতে থাকে। প্রায় 3 মাস পরে এরকম একটা দিন আসলো যে ওই দিন অমাবস্যার রাত, আর ওই দিন বিকালেই একটা মানুষ পোড়ানো হয় শ্মশান ঘাট। কলেজ থেকে অল্প একটু দূরে গড়াই নদী, ওই নদীর ধারে আর কি শ্মশান ঘাট। তা আমরা দুজন রাত 1টার দিকে আর কি কলেজ থেকে বের হই, হোস্টেল থেকে বের হই। বের হওয়ার পরে শ্মশান ঘাটের উদ্দেশ্যে যাই। তা ওখানে যাওয়ার পরে দেখলাম যে বিকালে যে মানুষটাকে পোড়ানো হয়েছে আর কি, জি। তা ওনার কাঁথা বালিশ বেডশিট এইগুলো ওই যেখানে পড়েছে তার পাশেই রেখে গেছে। আমরা ওইদিকে তাকাইলাম, তাকানোর পরে দেখি ওর মধ্যে কিছু একটা নড়াচড়া করতেছে। এইটা দেখার পরে এখন আমরা যাই হোক যেমনই হয় না কেন, দুজনের খুব সাহস ছিল।
এগুলা নিয়ে আমরা হাসি তামাশাই করতাম, যতই ভৌতিক কাহিনী এগুলো হোক না কেন। তা নড়াচড়া করলে তা ও আর কি সাথে সাথে চিৎকার করে একটা, আমিও করি চিৎকার করে দুজন একটু পিছনে ফিরে চলে আসি। আসার পরে আবার ওইদিকে তাকায় দেখি যে না, ওইটা একটা পাখি, হুতুম পেশা, অনেক বড় একটা পাখি। এই পাখিটা ওখান থেকে আর কি আমরা যখন দেখলাম যে একটা পাখি ওরকম নড়াচড়া করতেছে, তারপরে আমরা ওই হাততালি দিলাম, ওইটা উড়ে চলে গেল ওখান থেকে। তারপরে দুজন আবারও গেলাম ওখানে, যাওয়ার পরে যেখানে মানুষটা পুরাই রাখা হয়েছে ছাইটাই ওখান থেকে নদীতে ভাসায় দেওয়া হয়, ওইখানে কাগজের ফুল দিয়ে কিছু একটা ওখানে বানানো, ওইটা আর কি আকৃতিতে বুঝাইতে পারতেছি না। আচ্ছা, তা এখন প্রথমে আমরা দুজন একসাথে, কারণ যেহেতু দুজন গেছি আর বলছি যে যাই করবো না কেন দুজন একসাথে করবো। তো দুজন একসাথে হাঁটু পানিতে নামলাম, নামার পরে ওই পানির মধ্যে মাটিতে হাত দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু না, কোনো সিঁদুরের কৌটা নাই, কিছুই নেই। তো তখন আমরা দুজনই চিন্তা ভাবনা করলাম, দুজনই কথা বলতেছি যে মনে হয় একা আসতে হবে, দুইজনে কাজ হবে না। বললাম চল আমরা আজকে চলে যাই, কালকেও তো অমাবস্যা আছে, কালকে একজন একজন করে আসতে যাবে, তুই আসবো অথবা আমি আসবো। ও বললো আচ্ছা ঠিক আছে। তারপর আমরা ওই রাত্রে চলে আসি, ওই দিনে আর কোনো কিছু হয় নাই। তা পরের দিন ওকে বললাম, ও বললো যে না রে ভাই, ওখানে একা যাওয়ার মতো পরিস্থিতি নাই, দুইজন যাওয়া একটা সাহসের ব্যাপার, কারো সমস্যা হলে আরেকজন দেখতে পারে। এখন আমার তো চিন্তা অন্যরকম, যে আমি যে উদ্দেশ্যের জন্য এখানে আসলাম, তো সে এক রাত্রে ঘুরে আসলাম, আর আজকে অমাবস্যার পরে আবার কবে অমাবস্যা আসবে, তারপর ওই দিন মানুষ পোড়ানো হবে কিনা, এরকম চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমি আজকে যাওয়াই কপালে। এরপরে ওই সময় তো ইন্টার সেকেন্ড ইয়ারে যারা পড়তো ওদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে হোস্টেল মোটামুটি ফাঁকা ছিল। আমার রুমে তখন আমি একা, যে কারণে ওই রাত 1:30টার দিকে হোস্টেলে আমার রুমটা তালা দিয়ে আমি বের হয়ে পড়ি। শ্মশান ঘাটের ওখানে যাচ্ছি আর কি, শ্মশান ঘাট থেকে একটু দূরে খেয়াঘাট আছে একটা, খেয়াঘাটের পাশ দিয়ে যেতে হয়। তার কাছাকাছি চলে গেছি, ঠিক এই সময় দেখি যে যেখানে মানুষ পোড়ায় আর মানুষ যারা পোড়াইতে আসে ওরা সাধারণত ওখানে একটা চৌকি বানানো আছে, ওইখানে এসে রেস্ট করে, একটা মানুষ পোড়াতে তো প্রায় 2-3 ঘন্টার ব্যাপার লাগে, কাঠ খড়ি দিয়ে ওখানে পোড়ানো হয়, কারেন্টে পোড়ানোর কোনো সুযোগ নেই। তো তারপরে দেখলাম যে ওই চৌকির উপরে একজন মানুষ বসে আছে, সাদা জামা কাপড় পরা, মনে হচ্ছে পাঞ্জাবি পায়জামা, মানে দূর থেকে যেটা আর কি আমার কাছে মনে হচ্ছে। তা আমি ভাবলাম যে এত রাত্রি এইখানে একজন মানুষ বসে আছে, কি উদ্দেশ্য হতে পারে, বা আসলেও মানুষ কিনা। তা আমি ওই একটু দূর থেকেই ফলো করতেছি ওনাকে, যে আসলে উনি মানুষ নাকি অন্য কিছু। দেখতে কেমন ছিলেন উনি? দেখতে নর্মাল মানুষ, কিন্তু অনেক ফর্সা। নর্মালি ইউরোপ আমেরিকায় যেরকম দেখা যায় মানুষগুলা অনেক ফর্সা, সাদা চামড়া, একদম সাদা। অন্ধকার রাত, অমাবস্যার রাতের মতো একটা রাত্রেও আমি স্পষ্ট দেখতে পারতেছি একদম ফর্সা একটা মানুষ চৌকির উপর বসে আছে। আমি ওখান থেকে প্রায় 20-25 মিটার দূরে আর কি। আর যেহেতু নদীর ধারে আঁকা বাঁকা রাস্তা, গাছপালা আছে, যে কারণে ওই আমাকে দেখতে পারবে না এরকম একটা পজিশনে আমি দাঁড়াই। তো আমি ভাবলাম যে দেখি উনি ওখানেই দাঁড়ায় থাকে নাকি চলে যায়। তা কিছুক্ষণ পর দেখি যে না, উনি ওখানে বসেই থাকে। তারপর ওখান থেকে একটু সামনে এসে হাঁটাহাঁটি করে আবার ওখানে যে বসে। তখন চিন্তা করলাম যে রাত তো এইভাবে শেষ হয়ে যাবে, আর আমি এত কষ্ট করে আসলাম একটা উদ্দেশ্য নিয়ে, এখন এইটা যদি আমি এখান থেকে খালি হাতে ফিরে যাই তাহলে তো আমার কষ্টটাই বৃথা হয়ে গেল। তা ভাবলাম যে না, কিছু একটা করতে হবে দেখি। এরপরে আমি ওই পাশে একটা ঢিল ছিল, ইটের টুকরা একটা আর কি, ইটের টুকরা, ওইখানে ওই সময় আর কি ওই লোকটা ওই চৌকি থেকে উঠে ওই যেখানে মানুষ পোড়ানো হয় ওই জায়গা দিয়ে ঘুরতেছে, কি করতেছে ওই বোঝা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে যে ঘুরতেছে। তা আমি ওই ইটের টুকরাটা নিয়ে ওই চৌকির উপরে ঢিল ছুড়ি আর কি। তা ঢিল ছুড়লে পরে ওখানে যাওয়ার ওইটা পরে একটা শব্দ হয়, শব্দ হওয়ার পরে উনি আশপাশে তাকাইতে হবে, ওখানে এসে আবার বসে। তো তখন আমার মনে হলো যে উনি তো মানুষ ছাড়া অন্য কিছু হলে তো চলে যেত এখান থেকে। তো তখন আমার একটু সাহস হয় যে না, আমি যেতে পারবো, কোনো সমস্যা নেই। পরে আমি ওখানে যাই, ওখানে যাওয়ার পরে উনি আমাকে দেখে মোটামুটি সে প্রচন্ড রাগী ভাব আর কি, বলতেছে তুমি এখানে কি করতে আসছো, এত রাত্রে কেন আসছো, মানুষের এত সাহস থাকা ভালো না। তা আমি বলতেছি যে, আমি ওনাকে দাদু বলতেছি, যে অনেক বয়স্ক মানুষ তো, বলছে দাদু আমি তো একটা কাজ এখানে আসছিলাম, তা আপনি কোথায় যাবেন, আর এত রাত্রে আপনি এখানে বসে আছেন কেন? তা বলতেছে আমি এখানেই থাকি, আমার অনেক কাজ আছে এখানে, তুমি যেখান থেকে আসছো চলে যাও। মানে ওনার কথাগুলা এরকম ছিল যে মনে হচ্ছে যে আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলছি, প্রচন্ড রাগ আর কি আমার উপর। আচ্ছা, তা আমি বলছি যে আমি এখানে একটা কাজে আসছি দাদু, আমি কাজটা করে যাবো, আপনি কোথায় যাচ্ছেন বলেন, যদি জায়গা না চেনেন কোন দিক দিয়ে যেতে হয় আমি বলে দিচ্ছি, আমার ওই 2-3 গ্রাম পরেই আমার বাড়ি, আর আমি এখানে মনসুর আলী কলেজে লেখাপড়া করি। তা বলতেছে তুমি মনসুর আলী কলেজে লেখাপড়া করো, ওখানে চলে যাও, তোমার অনেক বড় ক্ষতি হবে, বারবার বলতেছি তুমি চলে যাও, এই এলাকায় আর ভুল করেও রাত্রে কখনো এসো না।
তারপর আমি বললাম যে দাদু আসলে আমি একটা কাজে আসছিলাম, শুনছি যে এইখানে শ্মশান ঘাটে নাকি অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে রাত্রে যেদিন অমাবস্যার রাত্রে যেদিন মানুষ পোড়ানো হয় ওই দিন আর কি। তা উনি বারবার আমাকে বলতেছে, আচ্ছা তোমাকে বলছি না যে তোমার এখান থেকে চলে যেতে। তারপরে আমি বলছি আপনি কে, আপনার বাড়ি কোথায়, আমি তো আপনাকে চিনি না। আমি তো বললাম যে ভালোভাবে কথা বলতেছি, আপনি হঠাৎ করে এত রেগে যাচ্ছেন। তো উনি বলতেছে তুমি বাজারে অমৃত সাহা নামে একজন লোক আছে, চেনো তাকে? আমি বলছি হ্যাঁ চিনি তো, কাপড়ের ব্যবসা করে। তা বলে যে হ্যাঁ। তো বলতেছে ওনার বাবাকে চেনো? তা আমি বলছি যে না তো, ওনার বাবাকে তো চিনি না, নামও জানি না। তা বলতেছে আমি ওনার বাবা। তা বলছি যে ওনার বাবা এত রাত্রে আসছেন, তো ওই যাকে পোড়ানো হয়েছে বিকালে সে কি আপনার আত্মীয়? তো বলছে যে তোমার এত কিছুই জানার দরকার নাই, আমি বলছি তুমি চলে যাও, আর একটা সেকেন্ডও এখানে দাঁড়াবে না। আমি বলছি যে আমি এত কষ্ট করে আসলাম এত দূর থেকে, তো আমার কাজটা আমি করে যাই, আপনার তো আমি কোনো ক্ষতি করতেছি না। এই কথা বলার পরে উনি আমার মানে মুখের উপর একটা চড় মেরে দেয়। তো চড়টা এরকম ভাবে মারে যে আমার মনে হলো একটা বাতাস এসে আমার মুখে লাগলো। আর একটা মানুষ যে একটা চড় মারবে সেখানে তো একটু চাপ লাগবে বা শব্দ হবে, একটা কোনো শব্দ নাই, কোনো চাপ নাই, কিন্তু যে মনে হচ্ছে যে কাটা জায়গায় মরিচের গুঁড়া বা লবণ ছিটাই দিলে যেরকম জ্বালা পোড়া করে আমার মুখটা ওইরকম পুড়ে যাচ্ছে। আমি অবাক হয়ে যাই, মানে ব্যথাও পাচ্ছি আবার অবাকও হয়ে যাই যে এটা তো মানুষ হওয়ার কথা না, মানুষ একটা চড় মারবে। যেহেতু এইটুকু মাথায় আমার সবসময় কাজ করতেছে যে কোনো শব্দ হলো না, কোনো মানে চাপ লাগলো না, একটা বাতাসের মতো লাগলো আর এরকম হয়ে গেল, তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই যে কি হতে পারে এটা, আর কেন? আর আমার মাথায় কাজ করছে অন্যটা, আমার তো চিন্তাই হলো সিঁদুরের কৌটাটা, যে আমি যেটা নিতে আসলাম আর এরকম একটা ঘটনা। তারপরে উনি বলতেছে যে উল্টা ঘুরে এক দৌড়ে চলে যাবা, খেয়াঘাটে যাওয়ার আগ পর্যন্ত আর আমার এদিকে তাকাবেন। আমি বলতেছি, আমি উনার যখন চরটা মারছে তখনই আমার তো বুঝতে পারছি যে উনি আসলে মানুষ না, মানুষ হলে তো মানুষের চর এরকম লাগার কথা না। তো তারপরে আমি বলতেছি আমি একটা কাজে আসছিলাম, আচ্ছা আমি চলে যাচ্ছি, আর আসবো না কখনো। পরে উল্টা ঘুরে দৌড় দিছি, দৌড়ায় খেয়াঘাটে যাই নাই, খেয়াঘাটে যাওয়ার আগেই আমি তাকাই দেখছি যে কি এটা। তা এখন দেখলাম যে ওইখানে যে জিনিসটা দেখলাম সেটা আমি একদম মানে হঠাৎ করে এরকম দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, মানে মনে হচ্ছে যে কলিজা কেটে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো দেখছি যে প্রায় 20-30 ফুট লম্বা একটা মানুষ, মানুষই বলা যায়, কালারটা নর্মাল মানুষের মতো না, অন্ধকার রাত হলেও খয়েরি কালারের মতো মনে হচ্ছে, একটা দেহ আকৃতি এরকম 20-30 ফুট লম্বা হবে। তা ওই যে শ্মশান ঘাটে যে কিছু যে ব্যক্তির পুরানো হয়েছে আর কি বিকালবেলা, তো উনার যে আসবাবপত্র ওখানে রেখে গেছে, বেডশিট, বালিশ, বিছনা চাদর, কাঁথা টাথা যা আছে এগুলা, তো ওইগুলা সব নিয়ে পানিতে ফেলে দিল। আর হচ্ছে যে ওই মুহূর্তটা মানে আমি তো ভাবতেছি যে এখন যে অত বড় লম্বা যদি আমার দিকে সে চলে আসে, আমি যে তাকাইছি, আমাকে তো বলছে যে খেয়াঘাটে যাওয়ার আগ পর্যন্ত এদিকে তাকানো যাবে না। তো তখন আমি দেখলাম যে খেয়াঘাটের পাশ দিয়ে আবার লোকালয়, মোটামুটি অনেকের জনবসতি আছে। তা আমি মানে যখন দেখলাম যে ভিতরে আমার কলিজাটা একদম মনে হচ্ছে যে বের হয়ে যাবে, এরকম পরিস্থিতি আর কি, ওই রকম অবস্থায় দেখে। তো তারপরে আমি ওখান থেকে একটা দৌড় দিই, খেয়াঘাটের পাশে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, হাবিব নাম। তা ওদের বাড়িতে যে ওই জানলাটা খোলা থাকে নর্মালি, ওই সময় সেপ্টেম্বর অক্টোবরের দিকের ঘটনা, জুন মাসের ঘটনা আর কি। তা তখন আর কি আমি ওদের ওখানে জানলা দিয়ে ওকে ডাক দেওয়ার পরে ওদের বাড়ি থেকে লোকজন আসে যে এত রাত্রে আমি এখানে কেন, কি করতে আসছি? তা বলছিলাম একটু ঘুরতে আসলাম এদিকে, তা শ্মশান ঘাটের ওখানে এরকম ঘটনা দেখলাম, দেখে তো খুব ভয় পেয়ে গেছি। তা বলছে যে এই শ্মশান ঘাট তো অনেক পুরাতন শ্মশান ঘাট, এই রাস্তা দিয়ে নর্মালি রাত 11টার পরে কেউ কখনো যায় না, সবসময় কোনো না কোনো ভৌতিক কাহিনী ঘটতেই থাকে এখানে। তারপরে ওই ফ্রেন্ডের আম্মু আর কি আমার জন্য লবণ পানি দিল, লবণ পানি খেয়ে তো মোটামুটি একটু তখন সুস্থ হলেন। অনেক লোকজনের মধ্যে তখন একটু আর কি স্বাভাবিক মনে হচ্ছে। তো ওই রাত্রে আমি হাবিবের ওখানে ঘুমাই, তারপর সকালবেলা ওখান থেকে চলে যাই। এরপরে মানে এই কাহিনী, ওই সিঁদুরের খোঁড়ার কথা আমি একবারেই ভুলে যাই। যতই চিন্তা করি যে না আমার ওইটা লাগবে, তখন মনে পড়ে যে লোকটাকে দেখলাম, বিশেষ করে 20-30 ফুট লম্বা, আর মুখের আকৃতি তার দেখতে পারি না ওই মুহূর্তে। তো যাই হোক ভাই, এরপরে আমি আর কখনো ওই ঘাটে বা ওই শ্মশান ঘাটে আর কখনো যা কিছু ঘটেছে এটা পুরোপুরি আপনার সামনে, আপনার নিজের সাথে এবং আপনার সামনে ঘটেছে। আসলে গ্রামের মানুষ তো একদম পল্লী এলাকা, এই ধরনের ঘটনা সেই আমলে এখনো হয়তো ঘটে, কিন্তু অহরহ ঘটে আর কি। যেহেতু এলাকাগুলো এরকম, লোকালয় খুব একটা নাই, নদীর ধার, তারপরে এইখানে তো মনে করেন যে আপনার মানুষ পোড়ায় যায়, এরপরে হচ্ছে যে আপনার ওই অনেক পুরাতন এলাকা আর কি ওখানে।
তো প্রায়ই এই ধরনের কোনো ঘটনা ঘটতে থাকে। কিন্তু আমরা কিছু পোলাপান ছিলাম যারা, যে এরা একটু নিজেরাই নিজেদেরকে অনেক বড় ভাবতাম যে না, আমরা দেখবো যে কি বিষয়গুলা, আর এই বিষয়গুলা কেন ঘটে। এমনও হতে পারে যে আমরা আমাদের ভাগ্যেরও পরিবর্তন করতে পারবো এদের দ্বারা। সবকিছুকেই তো ভয় পেলে চলে না। কিন্তু ওই যে একটা জিনিস আনতে যেই তো যে ভয়টা পেয়ে গেলাম, এরপর আর কখনো ওইখানে যাওয়া হয় নাই। ওকে, আমরা চলে যাব আফনান ভাইয়ের সাথে, কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ভয়ঙ্কর আর অদ্ভুত বটে। ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রবি। ওনার বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে। উনি বর্তমানে ঢাকা কলেজে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন। এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছেন, এমনকি ওনার দাদিও শৈশবে তার বাপ চাচাদের কাছ থেকে শুনেছেন। ঘটনাটি অনেক আগের, নিঃসন্দেহে মুক্তিযুদ্ধেরও অনেক আগের ঘটনা। যাকে নিয়ে ঘটনাটি ঘটেছিল তার নামটা নির্দিষ্ট করে বলা যায় না, আমরা একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি, আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ উনি পেশায় একজন গৃহস্থ টাইপের মানুষ ছিলেন, আবার মাছও ধরতেন। মাছ ধরে পরিবারকে সাথে নিয়ে সেটা খেতেন। অতিরিক্ত মাছ যদি পেতেন তাহলে সেটা শুরুর দিকে উনি বাজারে নিয়ে বিক্রি করতেন। একটা সময় মনে হলো যে বর্ষাকালে যদি বেশি করে মাছ ধরি তাহলে তো সেটা বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করা যাবে, কেননা বর্ষাকালে আশেপাশের ফসলি জমিগুলো অনেকটাই তলিয়ে যেত। ওই সময় উনি ভেসাল দিয়ে মাছ ধরতেন। ভেসাল হচ্ছে বড় বড় বাঁশ দিয়ে তৈরি 3 কোণা আকৃতির এক ধরনের মাছ ধরার ফাঁদ, যেটা সাধারণত আকারে অনেক বড় হয়ে থাকে। কোনো নালা বা খালের স্রোতের বিপরীত দিকে এটা বসানো হয়। বিশাল জায়গা নিয়ে এটা বসানো হয়। স্রোতের সাথে যখন মাছগুলো আসতে থাকে তখন ভেসালের জালে আটকা পড়ে যায়। নির্দিষ্ট সময় পর পর ভেসালে যিনি থাকেন উনি ভেসালের এক মাথার উপর যখন দাঁড়িয়ে যান তখন সামনের অংশটা ওনার ভারে যখন উপর দিকে উঠে যায় তখন ওই জালের মধ্যে যে মাছগুলো পড়ে গেছে সেটা ধরা পড়ে। তো এভাবেই ভেসাল দিয়ে মাছ ধরা হয়। সাধারণত দেখা যায় ভেসালে যারা মাছ ধরেন ভেসালেই তাদের একটা ছোট্ট টং ঘর থাকে। তবে এই আব্দুল্লাহ উনি ওই টং ঘরে থাকতেন না। উনি ভেসালের পাশেই রাস্তার সাইডে পাটখড়ি দিয়ে তৈরি একটা ছাপড়া ঘর, এরকম একটা ঘর বানিয়ে সেখানে থাকতেন। এমনই এক বর্ষার সিজন উনি ভেসাল দিয়ে মাছ ধরছেন। উনার যিনি ছোট ভাই তিনি আবার গরু পালতেন। ওই গরুর যেই দুধ হতো সেটা সকালবেলা বাজারে নিয়ে বিক্রি করতেন। ওনাদের এলাকায় গ্রামে যে বাজারটা বসতো ফজরের পরপরই বসতো, আর সকাল 7-8টার মধ্যেই শেষ হয়ে যেত। 7-8টার পর যদি কেউ ওখানে যায় দেখা যাবে যে সেখানে লোকজন নাই বললেই চলে, মনেই হবে না এখানে একটু আগে বড় একটা বাজার বসেছিল। তো যাই হোক, ওনার ছোট ভাই ভোরবেলা যখন বাজারে যাবে গরুর দুধ নিয়ে, তখন এই ছোট পাটখড়ি দিয়ে তৈরি ছাপড়া ঘরের কাছে এসে ওই আব্দুল্লাহ ভাইকে ডাকতেন যে ও মিয়া ভাই চলো চলো বাজারে যাই। তখন এই আব্দুল্লাহ যিনি উনিও ওনার যেই মাছের মজুদটা ছিল যেটা সারা রাত ধরে ধরেছেন সেটা নিয়ে ভাইয়ের সাথে বাজারে চলে যেতেন, আবার একসাথে ফেরত আসতেন। তো এভাবে ওনারা বেশ কয়েকদিন গিয়েছেন। একবার হয় কি, এই ছোট ভাই উনি কয়েকদিন দেরি করে আসেন। এরপর এই আব্দুল্লাহ বলছেন যে তুই এত দেরি করে আসিস কেন, মাছ নষ্ট হয়ে যেতে পারে না, একটু তাড়াতাড়ি আসবি, আরো ভোরবেলা আসবি যাতে তাড়াতাড়ি বাজারে যাওয়া যায়। তো উনি বলছিলেন যে ঠিক আছে, আগামীকাল আমি একটু তাড়াতাড়ি আসবো। তো এরকমই কথাবার্তা হয়েছিল। অনেক রাত পর্যন্ত ভেসালে মাছ ধরার পর এই যে আব্দুল্লাহ উনি ওই যে ছাপড়া ঘর ছিল সেখানে একটা চৌকির মতো রেখেছিলেন আর কি, ওখানে গিয়ে শুয়ে পড়েছেন। তখনও ফজরের আজান হতে ঢের বাকি। উনি তো শুয়ে আছেন, একটু ঝিমুনি ভাব চলে এসেছে। হঠাৎ করে বাইরে থেকে ডাক আসছে ওনার ছোট ভাইয়ের কণ্ঠে, ও মিয়া ভাই ওঠো, আরে সকাল হয়ে গেল তো, তাড়াতাড়ি বের হও, তোমার কথা মতো আজকে তো তাড়াতাড়ি চলে আসছি, তাড়াতাড়ি মাছ নিয়ে বের হও। এদিকে এই যে যিনি আব্দুল্লাহ উনি চিন্তা করছেন, আচ্ছা আমি কতক্ষণ ঘুমাইলাম, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়েছিল, অনেকক্ষণ তো ঘুমাই নাই। আবার একবার মনে হলো না হয়তো অনেকক্ষণ ঘুমিয়েছি।
তবে ওনার ওই সময় মাথা ঝিমঝিম করছিল, কেননা অল্প একটু ঘুমানোর পর বা তন্দ্রাচ্ছন্ন ভাব হওয়ার পর কেউ যদি কোনো কারণে জেগে যায়, কারো ডাকে জেগে যায়, বা মোবাইল ফোন বেজে ওঠে, বা কোনো শব্দে মানুষ ঘুম থেকে জেগে যায়, তখন আমরা দেখতে পাই যে অনেকেরই মাথা ঝিমঝিম করে ব্যথা করে। উনি বুঝতে পারলেন ওনার মাথা এই ঝিমঝিমানি দেখে বা অনুভব করে যে উনি বেশিক্ষণ ঘুমান নাই। এত অল্প সময় তো সকাল হওয়ার কথা না। ওনার মনে সন্দেহ লাগে, যেহেতু উনি গ্রামের মানুষ, দীর্ঘদিন ধরেই মাছ টাছ ধরেন, তাই সন্দেহ লাগাটাই ওনার স্বাভাবিক। উনি আঁচ করতে পারেন যে ফজর আজান এখনো হয়নি, তার ভাই তো এত সকালে আসে না, আজকে সকালে তার আসার কথা, সকাল সকাল আসার কথা, কিন্তু এরকম কথা সে আগেও অনেকবার দিয়েছিল, কিন্তু সে এত সকালে আসলে কাজ শেষ করতে পারে না। সবগুলো গরুর দুধ দোয়াতেও সময় লাগে, অনেক সময় কোনো গরু ছুটাছুটি করে, যার কারণে সেটা দুধ দোয়াতে আরো বেশি সময় লাগে। এই কারণে সে চাইলেও কিন্তু একদম টাইমলি আসতে পারে না, সময় লেগেই যায়। তাহলে আজকে কি কারণে এত তাড়াতাড়ি সে চলে আসলো, এটা কিন্তু তার মনে একটা সন্দেহের উদ্রেক করে। উনি চিন্তা করেন, আচ্ছা এটা নিশির ডাক না তো, রাতে এসে ডাক দেয়, আবার মাছ টাছ তো ধরছি, মাছ তো আছে ওই ভেসালেই, যদি মেছো পিসাচি হয় তাহলে তো ভেসাল থেকে মাছ খেয়ে যাবে, আমাকে তো ডাকাডাকি করার কথা না, ঘটনাটা কি? উনি চিন্তা করলেন যে এই নিশি যেগুলা আসে এরা তো 3 বারের বেশি ডাক দেয় না, দেখি তো কয়বার ডাক দেয়। যদি 3 বারের বেশি ডাক দেয় তাহলে আমি এই ঘরের দরজাটা খুলে দিব, খুলে তারপর বাইরে বের হব। তো উনি খেয়াল করলেন 3 বার না 4 বার না, অনেকবারই ডাক দিয়েছে, ও মিয়া ভাই ওঠো, ও মিয়া ভাই ওঠো, এভাবে অনেকবার ডাক দিয়েছে। আর কণ্ঠটা তার ভাইয়েরই। উনি বুঝতে পারলেন যে এটা তার ভাই এসেছে। দরজা খুলতে যাবেন এমন সময় কি মনে করে ওনার কাছে মনে হলো, আচ্ছা আমার যে পাটখড়ির বেড়া এইটা একটু সামান্য ফাঁকা করে দেখি তো যে আমার ভাই কিনা। উনি কিন্তু দরজায় হাতও দিয়েছিলেন খোলার জন্য, দরজাটা যে এরকম লক তা কিন্তু না, এই দড়ি দিয়ে একটা বাঁশের সাথে ওই দরজার যেই অংশটা ওই পাটখড়ির সাথে লাগানো একটা বাঁশের একটা চাটাইয়ের মতো একটা অংশ থাকে আর কি, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে থাকে, ফরিদপুর অঞ্চলে এটাকে বাতা বলা হয়। তো ওই বাতার সাথে বাঁশটা দড়ি দিয়ে বাঁধা থাকে। তো উনি ওইটা খোলার জন্য হাতও দিয়েছেন, দড়ির গিটটা খুলবেন, কি মনে করে ওখান থেকে সরে গিয়ে উনি ওই বেড়ার একটু ফাঁকা দিয়ে দেখছেন যে বাইরে তার ভাই এসেছে কিনা। তো উনি যেটা দেখেন এটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে যান। উনি ওই রাতের আবছা আলোতেই দেখতে পান যে তার ভাইয়ের গলা নকল করে যেই জিনিসটা ডাকছে এটা বিশাল দেহি একটা অবয়ব, কালো কুচকুচে। এই জিনিসটা শুধু চওড়াই 7 থেকে 8 হাত, কালো টাইপের, বেশ গাট্টা গোট্টা, মানে মোটা সোটা এরকম একটা। চাঁদের আলোতে উনি যতটুকু আন্দাজ করে বুঝতে পারলেন আর কি। উনি বেশ ঘাবড়ে যান, তবে ঘাবড়ে গেলেও সাহস না হারিয়ে ঘরের মধ্যে থাকা একটা শাবল, যেটা অনেক সময় কাজে লাগে, বিশেষ করে ঘরটা যখন তৈরি করেছেন একটা শাবল দিয়ে গর্ত করেছিলেন, ওই শাবলটা ঘরের ভিতরে ছিল। উনি শাবলটা নিয়ে ঘরের দরজার সামনে গেড়ে দিয়েছেন। যেহেতু লোহা জাতীয় জিনিস, উনি চিন্তা করেছেন লোহা জিনিস যদি থাকে, লোহা জাতীয় কোনো জিনিস থাকলে অতি প্রাকৃত জিনিসগুলো সহজে কাছে আসতে পারে না। তো এইটা দরজার সামনে গেড়ে দিয়ে চৌকির উপর বসেছেন। ঘরের মধ্যে হারিকেনটা জ্বলছিল টিম টিম করে, ওটা আবার হাতের কাছে নিয়ে বসেছেন। আর ঘরে একটা বড় লম্বা রামদাও ছিল। রামদা হচ্ছে বিশাল আকৃতির একটা দা, সামনে বলতে মাথার দিকটা বাঁকানো থাকে, আপনারা অনেকেই দেখেছেন। বিভিন্ন এলাকায় এটাকে রামদানা বলে, স্যান বলে। তো যাই হোক, ওইটা নিয়ে উনি বসেছেন, যা আসুক, ভেতরে ঢুকলে এক কোপে এটার মাথা ফেলে দেব। উনি চুপ করে চকিতে বসেছেন, উত্তর দিচ্ছেন না। উনি ভাবলেন যে অনেকবার যেহেতু ডাকলো, আমি সাড়া দেই নাই, এই জিনিসটা চলে যাবে। কিন্তু না, এই জিনিসটা আবারও ডাকা শুরু করে, ও মিয়া ভাই উঠিস না কে, উঠিস না কে, বাজারে যাবি না, তাড়াতাড়ি ওঠ, কিরি এত ঘুম কিসের, আমাকে না সকালে আসতে বললি, ওঠ ওঠ, এভাবে বলতেছে। এরকম বারবার যখন বলতে থাকে, একটা পর্যায়ে এই আব্দুল্লাহ উনি বলে ওঠেন, তুমি তো আমার ছোট ভাই না হে, তুমি যে কি এইটা তো আমি বুঝতে পারছি। তখন নাকি বাইরের থেকে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, ওরে তোর চাইল
আমিও বুঝতে পারলাম না রে, কি দেখাইলি রে তুই আমার সাথে, তুই যে আমারে দেখলি আমি টেরই পাইলাম না। অথচ বহুদূর থেকেও যদি আমাদেরকে কেউ দেখে ফেলে ইচ্ছা করে, টের পেয়ে যাই রে, তুই আমাকে টেক্কা দিয়ে দিলি। এই কথাটা বলে বাইরে থেকে। এই কথা বলার পর আব্দুল্লাহর মনে হলো ওই অবয়বটা দুবদাব শব্দ করে হেঁটে চলে যাচ্ছে। যখন কাছাকাছি হাঁটার শব্দ থাকে তখন একটু জোরে থাকে, একটু দূরে চলে গেলে পায়ের শব্দটা হালকা হয়ে যায়। এরকম হতে হতে মনে হলো মিলিয়ে যাচ্ছে শব্দটা, অনেকটা দূরে চলে গিয়েছে শব্দটা। উনি চিন্তা করলেন যে আসলেই কেউ জিনিসটা দূরে গেছে। এইটা দেখার জন্য উনি বেড়ার যেই অংশে চোখ রেখেছিলেন শুরুতে, ওইটাতে আর রাখেন নাই। উনি অন্য আর একটা অংশে পাট করে একটু সরিয়ে দেখার চেষ্টা করছেন জিনিসটা কত দূর গিয়েছে। উনি যেটা দেখেন এটা ওনার কল্পনাতেও ছিল না। উনি দেখেন ওই জিনিসটা দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে লেফট রাইট করে না, ওইটা ওইভাবে লেফট রাইট করছে। অর্থাৎ সে কিছুক্ষণ আগে লেফট রাইটটা জোরে জোরে করছে যাতে পায়ের শব্দটা দুবদাব করে হয়, বেশি করে হয়, এরপর আস্তে আস্তে করছে। মানে এমন ভাবে স্লো মোশনে করেছে যে ধাপে ধাপে তার পায়ের শব্দটা যেন আস্তে আস্তে কম শোনা যায়। আর শেষ মুহূর্তে উনি যখন দেখছিলেন তখন এমন ভাবে করছে যেন পায়ের শব্দ শোনাই যাচ্ছে না, তার মানে হচ্ছে এটা অনেক দূরে চলে গেছে। তখন ভেতর থেকে ওই আব্দুল্লাহ বলছেন, ওরে বিটকেল, তোর এই চালাকি তো আমি ধরতে পারছি রে, তুই তো যাস নাই। তখন বাইরের থেকে ওই অবয়বটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই একটা জিনিস রে, তুই আমারে আজকে যা দেখাইলি এমনটা আগে কখনোই দেখি নাই। তুই আমারে এতবার দেখলি আমি বুঝলাম না, আমার সব কলা কৌশল তুই ধরে ফেললি। এতবার করে ডাকলাম তুই বের হলি না, 3 বার ডাকের অপেক্ষায় ছিলি। আসলেই তোর অনেক সাহস, তুই একটা জিনিস, তোর সাহসের তারিফ করতে হয়, তোর বুদ্ধিরও তারিফ করতে হয়। আয় বাইরে আয়, তোর কোনো ক্ষতি করবো না, তোর সাথে একটু কথা বলি। তখন ভেতর থেকে আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ তোমার কথায় ভুলে গিয়ে আমি বাইরে গিয়ে তোমার সাথে কোলাকুলি করবো না, এত বোকা আমি না। তখন ওই পিশাচটা বাইরে থেকে বলছে, তোর আসলেই অনেক সাহস, আমাদের সাথে কেউ কথা বলার সাহস পায় না, আমরা সবসময় একাই থাকি, তোর সাহস আছে, আয় তোর সাথে কথাই বলবো, আর কিছু না। তোর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে, তোর মতো মানুষের সাথে কথা বললে খুব ভালো লাগবে। তোর সাথে যদি আমার দোস্তি হয়ে যায় রে, এই এলাকার কোন জায়গায় কোন গুপ্তধন আছে তোকে জানাই দিব, তুই এগুলো উঠাই নিয়ে বড় লোক হয়ে যাবি, এই রাত বিরেতে আর মাছ ধরতে হবে না। এই রকমের বিভিন্ন ধরনের লোভ ওই অবয়বটা দেখাতে থাকে, যাতে করে এই আব্দুল্লাহ ঘর থেকে বের হন। তবে শেষ মুহূর্তে আব্দুল্লাহ উনি আর কোনো উত্তর দেয় নাই, চুপচাপ শুনছেন। এরপর যখন সকাল হয়ে যায় ওই জিনিসটা ছিল না, আর সকাল হলে জিনিসটা থাকবে না, এটাই স্বাভাবিক। আব্দুল্লাহ উনি নির্বিঘ্নে ঘরের দরজা খুলে বাইরে বের হয়েছেন, ওনার ছোট ভাইও আসছে। ওইখানে বিশেষ করে যেই জায়গাটাতে উনি ঘর তৈরি করেছেন ওইখানে তো আসলে ঘাস ছিল, যার কারণে ওই অবয়বটার পায়ের অবয়ব বা ছাপটা উনি ওনার ভাইকে দেখাতে পারেন নাই। তবে আব্দুল্লাহ জানিয়েছেন যে বিভিন্ন সময় নাকি ওই অবয়বটা আসতো তার কাছে, মানে বাইরে থেকে ডাকতো, লোভ দেখাতো, একবার বের হ বন্ধু, তুই আমার সাথে দেখা করলে, দোস্তি করলে তোকে অনেক কিছু দেব। কিন্তু আব্দুল্লাহ কখনোই ওই অবয়বটার সাথে কোনো সংঘর্ষেও জড়ান নাই, কোনো ধরনের খোশ গল্পেও জড়ান নাই, চুপচাপ শুনতেন। পরবর্তীতে উনি জানতেন যে এটার সাথে বেশি আলাপ আলোচনা করলে পরে একটা বিপদ হবে, কারণ এই জিনিসটা মোটেও সুবিধার না, এটা বড় ধরনের কোন একটা ক্ষতি করে নিয়েতেই আসছে। কারণ এটা যে এত শক্তিশালী, নর্মাল যে নিশি জিনগুলো যারা ডাকে 3 বারের বেশি ডাকতে পারে না, আর এই জিনিসটা এতবার ডেকেছে, এত কলা কৌশল অবলম্বন করেছে, তার মানে এটা স্বাভাবিক কোন নিশি ডাকের জিন না, এটার বিশেষ কোন উদ্দেশ্য রয়েছে, আর এটা অত্যন্ত শক্তিশালী। তো যাই হোক, টানা কয়েক বছর মাছ ধরার মৌসুমে অর্থাৎ বর্ষাকালে এই অবয়বটা নাকি এই আব্দুল্লাহর কাছে আসতো। তবে এটা নিয়ে উনি যে কোনো কবিরাজের কাছে গিয়েছেন, হুজুরের কাছে গিয়েছেন, বিষয়টা এরকম না, একটা সময় এটা ঠিক হয়ে গেছে এমনি এমনি। এটাই ছিল ঘটনা। কষ্ট করে একটা ঘটনা পাঠিয়েছেন আমাদের, আমি তার ঘটনা শোনাতে চাই আপনাদেরকে। ইয়েস, এটা একটা অডিও ক্লিপ,
আমাদের প্রতিটি এপিসোডে ইমেল যেমন থাকে, খুব সঙ্গত কারণেই কিছু অডিও ক্লিপও আমাদের রাখতে হয় বা রাখি। আমার কাছে অডিও ক্লিপ ভালো লাগে, এ কারণেই ভালো লাগে যার ঘটনা তিনি তার মতো করে উপস্থাপন করছেন। ঠিক একইভাবে ইমেইলে যেমন যিনি যার ঘটনা সেভাবেই লিখে পাঠান, অডিও ক্লিপ অনেকটা সেরকম। আমি চাই যারা ঘটনা লিখতে পছন্দ করেন না, বলতে পছন্দ করেন, তাদেরও অংশগ্রহণটা খুবই জরুরি, না হলে অনেক ঘটনাই হারিয়ে যাবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাব একটা অডিও ক্লিপে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম নিলয় ছদ্মনাম। আজকে আমি একটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শোনানোর অনুরোধ করব। স্টোরিটা 100% রিয়াল। ইভেন যদি আপনি প্রুফ চান তাও আমি দিতে পারবো, অনেক প্রুফ। তো ঘটনায় আমি শুরু করছি। ঘটনা হলো একটা ব্ল্যাক ম্যাজিক আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে। তো ঘটনাটা শুরু হয় আমার আর্লি এজ থেকেই। তো আমি প্রথমে কে কিভাবে করেছে এটা বলবো, তারপরে এগুলোর কি ফলাফল হয়েছে আমাদের ফ্যামিলির সাথে বা আমার সাথে সেটা বলবো। তো আমি থাকি রাজশাহীতে, রাজশাহীর কোন একটা জায়গায়। তো আমি ক্লাস 9-এ পড়ি এবং যখন আমি ছোট আমার ফ্যামিলি, আমার আব্বুর দাদির বাসা হলো চাপাই। তো আমার আব্বুরা হলো 4 ভাই। তো আমার আব্বু আমার 3 ভাইয়ের চাইতে আমার আব্বু একটু সফল আর কি, যথেষ্ট আর কি উন্নতি করতে পারছে আর কি জীবনে। তো আমার জন্মের আগে থেকে এটা আর কি আমার দাদির বাসার কারোরই সহ্য হইতো না এই বিষয়টাকে, আমরা কেন এত সফল বা এরকম টাইপের কিছু। তো আমি ছোটবেলা থেকে অনেক মেধাবী একজন স্টুডেন্ট, কারণ আমার কখনো 2 রোল হয়নি ছোটবেলাতে। আমার আর্লি নার্সারি থেকে 4 পর্যন্ত কখনো আমার 2 রোল হয়নি, অলওয়েজ 1 রোল থেকেছে এবং 5-এও 1 রোল ছিল। তো এটা কেন বলছি এটা সামনের ঘটনাতে বুঝতে পারবেন। তো কে করেছে সেটা হলো আমার দাদি এবং আমার চাচি। আমার দাদি এবং আমার চাচি এই জিনিসটা ব্ল্যাক ম্যাজিক আমাদের সাথে করে। তো কেন করে এটা তো বুঝতেই পারলেন, কারণ আমরা একটু সফল জীবনে হইতে পারছি আর কি। তো আমার বাসায় কেউই আমাদের সহ্য করতে পারে না, আমার দাদির বাসায়। এই কারণে আমরা রাজশাহী আসি। রাজশাহী এসে আমরা এখানকার স্থানীয় বলতে গেলে, কারণ অনেকদিন থেকে আমরা আছি, বাসা বাড়ি সবই আছে আমাদের এখানে। তো আমি ক্লাস 4 পর্যন্ত আমার সাথে কোনো কিছুই হয়নি বা আমাদের ফ্যামিলির সাথে। পরে আমি বকাটে টাইপের ছেলে হতে শুরু করি। আমার কোনো কিছুই আমার ভালো ছিল না, ঠিক ছিল না। আমি যেরকম পড়াশোনা করতাম আমার পড়াশোনা হইতো না। আমার পড়তে বসলে মনে চাইতো কি না এখন পড়বো না বা এরকম। মা বাবা অনেক চেষ্টা করছে, কিন্তু আমার আম্মু আব্বুরা তো বুঝেনি এটা কিসের জন্য। তো আমি এমন স্টুডেন্ট ছিলাম, রাসেল ভাই আপনাকে বলি, আমি হয়তো রিস্কাতে স্কুল থেকে যাচ্ছি, এই সময়ও হয়তো যে 5 মিনিট আমি পাই ওইটাতে আমি বই করলে অঙ্কর সূত্রগুলো বা এগুলো পড়তাম, যেন আমার স্কুলে যাওয়ার কোনো সমস্যা না হয়। তো হঠাৎ করে আমার পড়াশোনা সব বাতিল হয়ে যায়। আমার পড়াশোনা টোটালি অফ। ক্লাস 5-এ পিএসসি পরীক্ষাতেও আমার বোর্ডে নাম আসছিল। তো এরপরে হঠাৎ কেন আমার একবারে ডিমোশন হয়ে যায়, এটা আমার বাসার মানুষ খুব চিন্তায় ছিল, আমাকে অনেক বকাবকি মারামারি করতো। তো তারপরেও আমার ঠিক হচ্ছিল না বিষয়টা এবং আমি অনেক খারাপ একটা ছেলে হয়ে যাচ্ছিলাম। রাসেল ভাই বলি, আমি ক্লিয়ার করে সব বলতে চাই, আমার কোনো লজ্জা লাগছে না, কারণ এটা একটা সত্যি ঘটনা এবং আমার জীবনে যেটা হয়েছে এটা যেন আরো অন্য কারোর সাথে না হয় জন্য আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি। আমি খুব আর্লি এজেই স্মোকিং করা শুরু করি। তো স্মোকিং করা শুরু করি, খারাপ ছেলেদের সাথে মেশা শুরু করে দিই। আমার টোটালি ডিমোশন হয়ে গেছে এভরি প্লেস থেকে। আমার পজিশনটা একবারে লো ক্লাস ছেলেদের মতো হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার এটা তো ছিল আমার ক্যারিয়ার, আমার একটা ডিফল্ট ছিল। তো এরপরে আমার সাথে শুরু হয় কিছু রহস্যময় কাহিনী। যেমন আমি যখন বাসায় থাকতাম আমার সাথে অনেক আজে বাজে জিনিস হইতো। আমার যে ঘরটা ছিল ওই ঘরটাতে আমি আমার মামার সাথে ঘুমাতাম। তো মামা চলে যায় ঢাকাতে কাজের জন্য। তো তারপর থেকে আমি একাই ঘরে থাকা শুরু করি ক্লাস 4-5-এ।
তো তখন থেকে আমার সাথে এই খারাপ কাজগুলো হতে থাকতো। যেমন আমার বাসার পিছে মনে হতো কেউ কাউন্ট করছে, এবং কাউন্টটা এক সময় করতো আরবিতে আর এক সময় হতো বাংলাতে। তো এই বিষয়টা আমি বুঝতে না পেরে মানে আমার আম্মু আব্বুকে বলতাম, তো আমার আম্মু আব্বু বলতো না মানে তোমার এগুলো কথা মিথ্যা, কারণ মানে তারা ধারণা করে নিয়েছিল আমার আর জীবনে কিছু হবে না, আমি সব মিথ্যা কথা বলি, কারণ বললাম আমি বকাটা টাইপের হয়ে গেছিলাম। তো আমি প্রথমে আগে বলে দিতে চাই কি আমার কালাজ্বরটা কিভাবে করা হয়েছে। তো আমার দাদি এবং চাচি আমার উপর জিন চালান দিয়েছিল যেন আমার পড়াশোনা না হয় এবং আমি অনেক খারাপ একটা ছেলে হয়ে যায়, যেন আমি জীবনে কিছু করতে না পারি। এবং ইভেন আমার ফ্যামিলির সাথেও এটা করা হয়েছে যেন আমার ফ্যামিলি আগাতে না পারে, আর মানে আমরা যেখানে আছি ওখানে স্টপ হয়ে যায় বা আমাদের আরো মানে নিম্ন আমরা যেতে থাকি। তো এভাবে আমাদের দিনকাল কাটছিল, আমারও দিনকাল কাটছিল। আমার নিজের জীবনের সাথে আমি নিজেই মানে খুশি ছিলাম না, কারণ একটা আমি নিজের মধ্যে যখন ভাবতাম কি আমি কি ছিলাম কি হয়ে গেলাম, তখন নিজেই অনেক কান্না আসতো, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমি জানতাম না ততক্ষণ আমার কি হয়েছে। তো হঠাৎ করে আমার নানি একদিন বললো আমাকে কি, আমার নানি আমার আম্মুকে বললো কি তোর ছেলেকে একটু কবিরাজ দেখা। তো আমাদের এখানে একটা জায়গায় অনেক মানে নামকরা একজন কবিরাজ ছিল, মহিলা কবিরাজ। তো উনার কাছে আমাকে নিয়ে যায়, মানে হঠাৎ একদিন রাতে একটা প্ল্যান হয় এবং হঠাৎ আমাকে ওখানে নিয়ে যায়। তো ওখানে নিয়ে যাওয়ার পরে যা জানতে পারি আমরা তা মানে অনেক একটা আশ্চর্যজনক বিষয়। তো উনি বলে কি আমাকে দুইটা জিন আমার উপরে আসর করানো হয়েছে, এবং এই দুইটা জিন একটা ছিল মহিলা আর আরেকটা ছিল পুরুষ। তারা হলো মানে স্বামী স্ত্রী ছিল, এবং যে কবিরাজ আমার উপরে দুইটা জিন চালান করেছে ওই কবিরাজ এই মানে জিন কাপড়টাকে বশ করে আমার উপরে চালান দিয়েছিল। তো তাদেরকে মানে কিভাবে কি করা হয়েছিল, মানে তাদেরকে একটা মানে একটা জীবন দেওয়া হয়েছিল, মানে প্রাণীর একটা মানে প্রাণী বলি দিয়ে ওদের এটা দিয়ে আমাকে এই জিনের মানে আমার উপরে যেন জিন আসর করাতে পারে এভাবে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল। এবং আমার ফুল ফ্যামিলি মানে আমার পুরো বেশি জিনিসটা হয়েছিল, এবং আমার ফ্যামিলি মানে যেন আমার ফ্যামিলি ডিমোশনও হয়ে যায় এরকমও করানো হয়েছিল। তো কবিরাজটা অনেক প্রসিদ্ধ না হওয়ার কারণে, মানে প্রসিদ্ধ বাট আমার এই বিষয়টা পুরোপুরি হ্যান্ডেল না করার কারণে উনি ওনার গুরুর একটা খবর দেয়। উনিও মহিলা কবিরাজ, অনেক বয়স্ক ছিল। তো পরের দিনে আমাকে তার কাছে নিয়ে যায়, এবং মহিলা যে প্রথম কবিরাজটি ছিল তিনি যাননি, আমাকে অ্যাড্রেস দিতেছিল ফ্যামিলিকে, আমার ফ্যামিলি নিয়ে যায়। তো এর মাঝখানে একটা কাহিনী আমি বলি। আমার একদিন আমি স্বপ্নে দেখি কি আমাকে শিকড় টাইপের কিছু আমার চাচি অনেক ফোর্স করছে স্বপ্নের মাঝখানে। হ্যাঁ, কি স্বপ্নে আমার চাচি অনেক ফোর্স করছে কি জিনিসটা খাও, খাইলে কিছু হবে না, তুমি খেলে এটা তোমার মানে শরীরে কোনো ক্ষতি হবে না বা এরকম। বাট আমি খেতে চাচ্ছিলাম না, তাও শেষ পর্যন্ত আমাকে খাওয়াই দিয়েছিল। এই কথাটা কেন বলছে এটা আপনি একটু সামনে বুঝতে পারবেন। তো ওই কবিরাজ মানে মহিলা কবিরাজে যখন আমরা যাই তখন ওই মহিলা কবিরাজ বলে কি হ্যাঁ আমি সবই শুনেছি, যা আমার মানে ওই প্রথম কবিরাজটা যা বলে ওইটা হিসাবে উনি বলছেন হ্যাঁ আমি সবই জানি, আপনারা বসেন আমি আসছি। তো তিনি কিছু আমল করেন এবং আমল করে আমাদের সামনে এসে বলেন হ্যাঁ এখানে এরকম জিনের আসর আছে আপনার ছেলের উপরে এবং আপনার ফ্যামিলির উপরেও আছে। তো আপনাদেরকে এখন আপনার ছেলেকে একটা শিকড় খাওয়ানো হয়েছে স্বপ্নের মধ্যে, শিকড়টা খাওয়ানো হয়েছে। মানে ব্ল্যাক ম্যাজিক তো করা হয়েছে, ওই দুটা দিনকে তো আসর করানো হয়েছে, তাও আমার জন্য শরীর স্বাস্থ্য ঠিক না থাকে এই কারণে। আর এর মাঝখানে বলে দিই রাসেল ভাই, আমি মানে ছোটবেলায় অনেক ফর্সা ছিলাম এবং আমার শরীর দেহ গঠন অনেক মানে উন্নত ছিল, এখন যেরকম আছে তার চেয়ে অনেক সুন্দর দেখতে ছিলাম আমি। আপনি যদি মানে প্রুফ চান ভাই তাহলে আমার ছোটবেলার ছবি এবং এখনকার ছবি দেখে আপনি অনেকটাই বুঝতে পারবেন, মানে আকাশ পাতাল তফাৎ। মানে কেউ যদি দুটা ছবি দেখে তাহলে বুঝতে পারবে না কি এই লোকটাকে আর এই ছেলেটাকে আর এই ছেলেটাকে। তো রাসেল ভাই এভাবে আমার তো তখন যে মহিলা কবিরাজটা বলে কি এখন এই ছেলের কাছ থেকে যে শিকড়টা এটা আপাতত মানে না করতে হবে, বের করতে হবে শরীর থেকে। তো আমি জানি না এই কবিরাজ কেমনে কি করলো, অনেক মানে ঘর থেকে কিছু আমল করে আসলো এবং আমল করে এসে আমার নাভিতে কিছুক্ষণ হাত ফেরাতেই হাতে আমি বুঝতে পারলাম মানে নাভি থেকে কিছু একটা বের হলো, এটা বুঝিনি, বাট নাভিতে কিছু মানে কিছুক্ষণ হাত দেওয়ার পরে যে একটা কিছু বাজছে এটা আমি বুঝতে পারলাম।
পরে কিছুক্ষণ আবার মানে হাত দেওয়ার পরে বড় একটা শিকড় বের করলো নাভি থেকে আমার। তো বললো এই যে এই শিকড়টা ওকে স্বপ্নের মাঝখানে খাওয়ানো হয়েছে। এবং রাসেল ভাই জিনিসটা অনেক শকিং, বুঝছেন? মানে আমি নিজেও ওনার হাত দেখেছি যখন আমার নাভিতে হাত দিচ্ছিল, ওনার হাত একবারে ফ্রেশ এবং একটা পানিতে হাত ধুয়ে পরে আমার নাভিতে উনি মানে ওই কাজটা করেন। তো এটা তো কোনো অপশনই নাই কি উনি কোনোভাবে আর কি ওই হাতে, তো আমি নিজে ফিল করতে পারছি, মানে কিছুক্ষণ পর আমি নিজে একটা বড় কিছু আমার নাভিতে ফিল করতে পারছি। তো এটা তো অবশ্যই না কি ওনার কোনো চাল বা এরকম কিছু। তো উনি আমাকে বলে কি এভাবে এভাবে এখন করতে হবে, দুধ নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো, কলা নিয়ে আসো, ওই জিনগুলোকে দেখে আমি এগুলো দিয়ে সন্তুষ্ট করতে পারি কিনা। তো ওই 2টা জিনকে হাজির করানো হয় এবং জিনকে যখন হাজির করাই তখন বলে ওরা কি আমাকে এভাবে এভাবে আমাকে নিয়ে আসা হয়েছে, আমাদের মানে বন্দি করে এখন এই ছেলের উপর চালান দিয়েছে। তা আমরা এই ছেলের যতদিন মানে ধ্বংস না হয়ে যায় ততদিন আমরা এই ছেলেকে ছেড়ে যাব না। তো তারপরে অনেক মানে আমল করে বা উনি যা করে আর কি কবিরাজরা অনেক চেষ্টা করে আমার মানে জিনিসটা তাবিজের মাধ্যমে আর কি কিছু কমায় রাখছিল, এমন নাকি আমার শেষ হয়ে গেছে বাট কমায় রাখছিল যেন বেশি ক্ষতি না করতে পারে আমার। তো এরপরে রাসেল ভাই এটা ছিল আমার মানে কেমনে আমাকে জাদু করা হয় বা আমাকে কেমনে ব্ল্যাক ম্যাজিক করা হয় এইটার কাহিনী। এবার এটা আমার জীবনের সাথে কেমনে ইফেক্ট করেছে এখন আমি এটা বলবো। তো ওই কাহিনী মানে ওই জিনিস জানার পরে রাসেল ভাই বিশ্বাস করেন আমাদের ফ্যামিলির মানে জানার পরে আমার চাচি এবং দাদি আরো ওই জিনিসটা বাড়িয়ে দেয় কবিরাজকে, মানে যে কবিরাজের মাধ্যমে কাজ করা হয়েছে ওনাকে বলে আরো জিনিসটা অ্যাডভান্স করে দেওয়া হয় আমাদের ব্ল্যাক ম্যাজিকটা। তো এরপর থেকে আমাদের বাসাতে এমন এমন জিনিস হচ্ছে যেটা মেনে নেওয়ার মতো না, এটা একবারে স্বাভাবিক কিছুই না। মানে আমরা যখন বাসায় থাকতাম আমাদের রাতের বেলা আমরা যে বাসা আগে থাকতাম ওই বাসাটা ছিল হলো অনেক পুরাতন বাসা, আমরা কিনেছিলাম। তো আমরা ভাবছিলাম ওইখানে ভেঙে আমরা বাসা বানাবো। তো ওইটা তো প্রথমে যে ভাঙা বাসাটা মানে ভাঙা না, বাসাটা অনেক সুন্দর কিন্তু পুরাতন অনেক। তো ওই পুরাতন বাসায় যখন থাকতাম তখন আমাদের সাথে এমন কেমন কাহিনী হইতো মানে আপনি বিশ্বাস করার মতো না এগুলো কাহিনী। যেমন আমি ঘুমায় আছি, এলিয়েনদের যেরকম হাত হয় রাসেল ভাই, এলিয়েনরা যেরকম ছোট হাত দেখে আমরা মুভিতে দেখতে পাই, তো এরকম একটা কুচ্ছিত হাত আমার মাঝে মাঝে আমার রাতে আমার দরজার দোপাল্লা দরজা ছিল, তো দোপাল্লা দরজা থেকে মাঝখান থেকে হাত ঢুকাই দিত এবং সাথে সাথে বের করে নিত। তো আমি বাসা ঘরের মানে আমি প্রচুর সাহসী ছিলাম রাসেল ভাই, এখন পর্যন্ত আমাকে এগুলো গ্রাস করতে পারেনি। মানে প্রচুর ভয় দেখানো হয়েছে, প্রচুর হচ্ছে, কিন্তু আমি কখনো এগুলোতে মানে বিলিভ করিনি। আমি সাথে সাথেই দরজা খুলে দেখতাম কেউ নাই। আবার আমার ফ্যামিলি সবাই শুনতো, কেউ নুপুর পরে বাথরুমে যেত আমাদের, মানে আমাদের একটাই বাথরুম ছিল ওই বাসায়, বাথরুমে যেত, দরজা ছিল টিনের, তো অনেক শব্দ হইতো কেউ খুললে। তো খুলে যেত ঠিকই কিন্তু কেউ আর আসতো না, মানে 1 ঘন্টা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কেউ আসছে না রাসেল ভাই বাথরুম থেকে। তো বিষয়টা অনেক ভয়াবহ ছিল, বাসার অনেকেই বের হতো এবং বের হয়ে দেখতো কি কেউ নাই, মানে বাথরুমে কেউ গেছে বাট কেউ আসেনি বা দরজা ঠিকই বন্ধ থাকতো। আবার মানে আমাদের ছাদে মনে হতো কি, আমাদের ছাদ ছিল 3 তলা, তো ছাদে যদি কোনো লোক দৌড়াদৌড়ি করে তাহলে নিচ পর্যন্ত শোনা যাইতো। মানে আমরা ছিলাম 2 তলায়, 3 তলায় মানে কিছু দৌড়াদৌড়ি হলে তো অবশ্যই শোনা যাবে। তো আমরা রাতের বেলা শুনতাম, শুনে সাথে সাথে যাইতাম, কিন্তু কোনো লোকের আনাগোনায় পাইতাম না। কিন্তু এটা কিন্তু অসম্ভব ভাই, কারণ একটা যদি মানুষ ছাদ থেকে নামতেও চায় তাহলেও তার কিছু মিনিট বা 1 মিনিট হলেও তো লাগবে, কিন্তু আমরা সাথে সাথে মানে দৌড় পেরে 10 সেকেন্ডে গেলেও দেখতাম কি ওখানে আর কেউ নাই। আবার আমি যখন একা থাকতাম ঘরে, মানে ঢুকতে যাইতাম ঘরে, তখন দেখতাম কি আমার বিছানার উপরে কখনো কখনো চেয়ারের উপরে একটা মহিলা বোরখা পরে বসে আছে, মানে বসে আছে বলতে বসে থাকতো, এবং যখন লাইট অন করতাম তখন জিনিসটা ভ্যানিশ হয়ে যেত। এবং মহিলাটা ছিল মানে আবঝা টাইপের, এমন নাকি পুরা মহিলা বোরখা পরে বসে থাকলে যেরকম হয় এরকম না, মানে বোঝা যাচ্ছে কি এটা মহিলা বসে আছে বাট এটা ক্লিয়ার ছিল না। লাইট জ্বালানোর সাথে সাথে চলে যেত। আর যেহেতু আপনাকে রাসেল ভাই আমি আগেই বলেছি আমি বকাটা টাইপের ছেলে হয়েছিলাম এবং স্মোক করতাম, তো আমার স্মোকের নেশাটা এরকম হয়ে গেছিল ক্লাস 6-7-এ কি আমি রাতের বেলায় মানে অলওয়েজ রাতের বেলায় আমি 2টা-2:30 দিকে বের হয়ে যেতাম স্মোক করতে। আমাদের এখানে দোকান আছে, ওই দোকান থেকে মানে সিগারেট কিনে স্মোক করতাম।
তো আমাদের যেই দোকানটা মানে দোকানে যাওয়ার জন্য পথটা হলো 0.5 কিলোমিটার। তো আমি হেঁটে হেঁটে যাইতাম এবং আমি কানে হয়তো আমার এয়ারপডসে হয়তো গান ছেড়ে দিতাম, অনেক সময় ভূত এফএম-এর আগের যেগুলো স্টোরি ওগুলো ছাড়তাম, অথবা ভূত.com এর যেগুলো স্টোরি ওগুলো ছেড়ে আমি যাওয়া শুরু করতাম। তো মানে মাঝে মাঝে আমি দেখতাম আমাদের এখানে একটা কোয়ার্টার আছে, মানে সরকারি কোয়ার্টারের যেই খেজুর গাছে মানে একটা যদি কাপড় যদি একটা মানে ইয়া করা হয় রাসেল ভাই, একটু যদি মানে কাপড় যদি আপনি দেন গাছে পুরো লেপটায় এবং ওটা যদি হাওয়াতে ভাসে পতাকার মতো লাগে, কিন্তু ওইটা আমি দেখতাম কি পতাকা ছিল, বাট মানে পতাকাটা কেমন লাগতো আবঝা, মানে ওই ব্লার করে দিলে যেমন লাগে না ওই রকম। তো এটা আমি দেখার সাথে সাথে চোখ নামাই দিতাম এবং আমার এয়ারপডসের নয়েজ ক্যান্সেলেশন অন করে আমি হাঁটা ধরতাম। ঠিক আছে, মানে মানে আমার এটা কোনো প্রবলেম হইতো না, কারণ আমি বললাম আগে আমি অনেক সাহসী, আমি এগুলো অনেক কিছু দেখার ফলে আমার আর এগুলো কিছু মনেই হয় না। তো রাসেল ভাই একদিনকার ঘটনা বলি আমি বাসা থেকে বের হয়েছি স্মোক করার জন্য। তো আমি যেতে যেতে মানে মানে জিনিসটা ফিল করি, দুইটা লোক বা দুইটা পায়ের শব্দ, মানে দুইটা লোক যদি পিছিয়ে হাঁটাহাঁটি করে, তো ওরকম শব্দ খুব আস্তে আস্তে, মানে এরকম না অনেক জোরে শুনতে পাচ্ছি আমি, আস্তে আস্তে আমার পিছে আসছে। কিন্তু এইরকম 2টা-2:30টার সময় কোনো লোকের রাস্তা দিয়ে আমার পিছিয়ে পিছিয়ে হাঁটার মানে কোনো লজিক হয় না, কারণ এটা তো ক্যাজুয়াল বিষয় কি 2টা-2:30টার সময় কে বের হবে, ঠিক না? তো আমি এটা শুনতে পারতাম, বাট আমি পিছিয়ে কখনো তাকাতাম না, কিন্তু কারণ সবাই জানে যে পিছিয়ে তাকালে হয়তো কোনো খারাপ কিছু হবে, আমি পিছিয়ে তাকাতাম না কখনো। কিন্তু যখন আমি মানে দোকানের কিছু সামনে চলে আসতাম, মানে রাস্তা যখন শেষ হয়ে যেত, রাস্তাটা ভাই ছিল পুরো অন্ধকার, আমি যে রাস্তায় যাইতাম দোকানে, তো কিছু সামনে যখন আলো দেখতে পাই বা তখন শব্দটা থেমে যায়। আর শব্দটা থামতো মেইনলি একটা বট গাছের নিচে, মানে বট গাছের নিচে একটা ডাবের ফ্যাক্টরি আছে, মানে ডাবের ফ্যাক্টরি বলতে ডাবের একটা কারখানা আছে, ওখানে ডাব আসে মানে আনলোড হয় এবং মানে ওখান থেকেই মানে মানুষে দেয় ডাব, মানে যারা ব্যাপারী। তো ওইখানেই মেইনলি শব্দটা থেমে যেত। তো এইভাবে মানে আমি নিজেকে এটা কন্ট্রোল করতে পারতাম না, মানে যেহেতু আমার ভিতরে ভয় থাকতো না, কিন্তু আমি মাঝে মাঝে এরকম বের হয়ে যেতাম রাতের মাঝখানে। তো এইভাবে আমার জীবন কাটছিল এবং কবিরাজও কিছু করতে পারছিল না, মানে কবিরাজ জিনিসটাকে আটকে রেখেছিল কিন্তু কিছু করতে পারছিল না, মানে এই জিনিসটা একবারে ভ্যানিশ করতে পারছিল না দুইটা জিনিসকে আমার কাছ থেকে, আমার ফ্যামিলির কাছ থেকে। তো এবার আমি যখন এবার বড় হয়েছে এবং ক্লাস 8-এ জিএসসি দিব, আমাদের জিএসসি বাতিল হয়েছে রাসেল ভাই, তাও একটা প্রিপারেশন তো লাগে। তো আমার একটা জিএসসি ছাত্র হিসাবে আমার যেটুক পড়া উচিত আমি তার 1%ও পড়তাম না, মানে আমি দিনে 1 ঘন্টাও আমি বইয়ে আমি মন টেকাতে পারতাম না। তো মানে বিষয়টা এমন, আমি পড়তে বসলেই আমার মনে হতো কি আমার মাথা ব্যথা করছে, মানে মাথা ফেটে যাচ্ছে। আমার বহু ডাক্তার দেখানো হয়েছে মাথা ব্যথার জন্য, বাট ওরা বলে মানে স্ক্যান করে বা অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলে মাথায় কোনো সমস্যা নাই, বাট এটা আমার মাথা ব্যথা করতো, মানে এমন করতো এটা মাইগ্রেনের পর্যায়ে চলে যেত, এমন মাথা ব্যথা করতো। তো ডাক্তারের কাছে গেলে বলতো না আপনার ছেলে নর্মাল, আপনার ছেলে কোনো অসুখ নাই, মাথা জড়িত কোনো অসুখ নাই। তো রাসেল ভাই এবার যখন আমার মাথা ব্যথা হতো তখন তো নর্মালি কেউ পড়তে মনোযোগ দিতে পারবে না, তো এইভাবে আমার এইটাও পড়া হয়নি। যেহেতু অটো পাস সেহেতু এবার বেঁচে গেলাম জিএসসিতে, কিন্তু এবার এসএসসিতে যাই না রাসেল ভাই, কি করতে পারবো না পারবো, তাও সর্বোচ্চ চেষ্টা করছি ভালোভাবে পড়াশোনা করা। আর আমি রাসেল ভাই যখন থেকে আমার সাথে এগুলো হওয়া কম হয়েছে, মানে এখন আমার যে কবিরাজ আমার সাথে আমার মানে কাজ করতো, সে কবিরাজ অনেকটাই এটা মানে বন্ধ করতে পারছে এবং অনেক মানে ওদের অনেক কিছু বলি দিয়ে বা অনেক কিছু উপহার দিয়ে ওদের থামানো আছে জিনগুলোকে। তো আমি এখন নিজের জীবনটাকে মানে পুরোটাই পরিবর্তন করে ফেলেছি। ইভেন আমার পার্সোনাল একটা ফোনও নাই, আমার যে ফোন ছিল ওইটা আমি বন্ধ করে আমার মায়ের কাছে জমা দিয়ে দিয়েছি যে আম্মু আমি আজকে মানে এখন থেকে আমি ভালো জীবন লিড করা শুরু করব। তো ক্লাস 8-এর পরে আমি যথেষ্ট মানে ভালো হওয়ার চেষ্টা করছি নিজের মাঝখান থেকেই, যেহেতু একটা মানে আমার যেটা ছিল ভিতরে ওইটা কিছুটা কম, মানে যে জিনগুলো যেগুলো আমার আসর করতো ওগুলোর যেহেতু কম, আমিও নিজের মাঝখানে বিষয়টা এরকম করে গড়ে নিয়েছি যেন আমাকে আর কেউ এরকম মানে না করতে পারে, জিনগুলোও যেন আমাকে কন্ট্রোল না করতে পারে। তো আমি সব থেকে আমার ভালো, এবং আমার যে এত স্মোকিং এর যে অভ্যাসটা ছিল সেটাও এখন আর নাই।
এখন আমার স্মোকিং এর বিষয়টাও নাই, এবং আমি যাদের সাথে চলাফেরা করতাম বকাটা ছেলেপেলেদের সাথে, ওদের সাথেও আমি আর চলাফেরা করি না। তো তাও আমাকে প্রতিনিয়ত এগুলোর শিকার হইতে হয় রাসেল ভাই। যেমন আমি যখন ঘরে ঢুকি, ওই যে একটা মহিলা বসেই থাকে মাঝে মাঝে, আবার রাতে আমার মনে হয় খাট কেউ সামনে থেকে মানে পায়ের ওখান থেকে চাড়ছে, কিন্তু যখন তাকায় দেখতাম তখন না, খাট ঠিকই আছে, কিন্তু আমার মনে হতো খাট চাড়ছে। তো রাসেল ভাই এটাই ছিল কাহিনী। এখন আমার জীবনে হয়ে যাচ্ছে, যদি মানসম্মত মনে হয় ঘটনাটা, আমি গুছাই বলতে পারিনি, যদি মানসম্মত মনে হয় বা মনে হয় একটা ছোট ভাইয়ের নিজের জীবনের কাহিনী, এবং আমি কাহিনীটা বলছি কারণই হলো কি, আমার যেগুলো মানে আমার সাথে যেগুলো মানে আমার বয়সের যেগুলো ছেলে আছে তাদেরকে আমি সতর্ক করতে চাচ্ছি, তুই যতই জিন তোমার উপরে আসর করুক, নিজের যদি ঠিক করতে চাও তাহলে অবশ্যই আল্লাহকে ভরসা রেখে ঠিক করা সম্ভব। কি আমাকে যতই জিন আসর করুক, আমি নিজেকে পরিবর্তন করবো, আল্লাহর নাম নিয়ে শুরু করবা, দেখবা ইনশাআল্লাহ হয়ে গেছে। তো এই মেসেজটা দেওয়ার জন্য রাসেল ভাই আমার ইমেলটা দেওয়া, আর আমার জীবনের যেই সত্যি কাহিনীটা, এটা যেন অনেক মানুষ জানতে পারে, এর জন্য আমার কাহিনীটা আপনাকে বলা। আর আরেকটা রিকোয়েস্ট আমি করব, যদি ঘটনাটা গুছানো না হয় রাসেল ভাই, আমাদের জানি আমরা অনেক মডারেটর আছে, অনেক সুন্দর লিখতে পারে, যদি পসিবল হয় তো এই ভয়েস ক্লিপটা যদি ওনারা তাদের ভাষায় লিখে যদি মানে প্রকাশ করতে পারে, যে সিলেক্টেড হয়, তাহলে এটা করতে পারলে আমি আরো খুশি হবো রাসেল ভাই। কারণ আমি গুছায় কথাবার্তা বলতে পারি না বা বলা শিখিনি এখন ওইভাবে। তো এটাই ছিল আমার কাহিনী, ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে, সব অডিয়েন্সকে, আপনাকেও রাসেল ভাই। আসসালামু আলাইকুম। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি আদিতমারি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে যার ঘটনা শেয়ার করব তার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল। তিনি এখন প্রবাসে আছেন, আর এটা তার বন্ধুর সাথে ঘটনা ঘটেছিল। তো শাকিল ভাই এবং তার বন্ধুর বাসা হচ্ছে কিশোরগঞ্জে অষ্টাগ্রাম থানায়। তো ঘটনাটা ঘটেছিল 2014 সালে। তখন এসএসসি পরীক্ষা শুরু হবে 2 মাস পর। তো শাকিল ভাইয়ের গ্রামের স্যাররা আসলে একটা জিনিস করেন, সেটা হলো যে পরীক্ষার জন্য তারা পরীক্ষার আগে 1 মাসের জন্য সমস্ত ছেলেদেরকে স্কুলে রেখে পড়াশোনা করার একটা ব্যবস্থা করেন, তো যাতে করে তাদের রেজাল্ট ভালো হয়। আসলে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল তারা ম্যাক্সিমাম সবাই ছিল ছেলে বেশি, মেয়ে খুবই কম সংখ্যক ছিল, যার কারণে স্কুলের যেন ভালো হয় বা স্কুলের নাম উজ্জ্বল হয়, এই চিন্তা ভাবনা করে আসলে তাদেরকে স্কুলে রেখে ডে নাইটে পড়াশোনা করার জন্য ব্যবস্থা করা হয়। তো শাকিল ভাই এবং তার বন্ধু থাকা শুরু করেন সেই স্কুলে। তো স্কুলে থাকার প্রথম কয়েকদিন ভালো ছিল, কিন্তু সমস্যা দেখা দেয় কিছুদিন পরে। তো তিনি শাকিল ভাইয়ের বন্ধু, তো তিনি রাত্রেবেলা তিনি শুনতে পান যে নুপুরের শব্দ। তিনি যখন ঘুমাতে যাবেন সে সময় তিনি নুপুরের শব্দ শুনতে পান প্রথম। তো তিনি প্রথম এটা ভাবেন যে হয়তো তিনি মনের ভুলে এটা শুনতেছেন, কিন্তু দিন যত যায় তার কাছে সেই নুপুরের শব্দটা যেন স্পষ্ট হতে থাকে। তো এরপরে তিনি সেই নুপুরের শব্দটা খোঁজার জন্য যে কোথা থেকে আসতেছে তিনি এটা দেখার চেষ্টা করেন, এবং এটা দেখার জন্য তিনি যখন বাহির হয়ে যান, তো বাহির হয়ে যাওয়ার পর তিনি দেখেন যে তাদের স্কুল মাঠের গোল পোস্ট যে আছে, একটা মাঠের আর কি এক পাশ থেকে অপর পাশে যে গোল পোস্ট আছে, সেই গোল পোস্টে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা মহিলা, এটা মেয়ে বলা ভুল হবে, একটা মধ্যম বয়সী একটা মহিলা, তিনি এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যাচ্ছেন। তো এটা দেখে তো শাকিল ভাইয়ের বন্ধু, তার একটা নাম দেয়া যাক, তো তার নাম হচ্ছে সুমন। তো সেই সুমন ভাই খুবই অবাক হন যে এত রাতে এখানে একটা মেয়ে পায়চারি করতেছে নুপুর পায়ে দিয়ে। তো এটাতে তিনি বেশ অবাক হন এবং দেখার জন্য তিনি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় তার স্কুলে থাকা একটা স্যার প্রকৃতির কারণে প্রাকৃতিক সাড়া দেওয়ার জন্য তিনি বাইরে আসেন, এবং তিনি দেখেন যে সুমন ভাইকে সেই গোলপোস্টের দিকে, সেই মেয়েটার দিকে চলে যেতে, যদিও স্যার এখানে আসলে সেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন না। তো যখনই তিনি দেখলেন যে একটা স্টুডেন্ট ওই দিকে চলে যাচ্ছে, তো তিনি সেই সুমন ভাইয়ের কাছে আসেন এবং বলে, কিরে কই যাস তুই, আর এত রাতে তুই এখানে কেন?
তো এটা বলার সাথে সাথে সুমন ভাই মনে হয় যে এতক্ষণ তিনি কোনো একটা ঘোরের মধ্যে ছিলেন এবং সেই ঘোর থেকে তিনি সহজাগে ফিরে আসেন এবং তিনি বলেন যে স্যার আমি তো জানি না আমি এখানে কিভাবে আসলাম। তো এটা যখন তিনি সুমন ভাই বলে তখন তো স্যার তার প্রতি রাগ হয় এবং তাকে বলে যে যাও ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তো এরপরে সুমন ভাই স্কুলের সেই থাকার যেখানে জায়গা করা হয়েছিল সেখানে আসে এবং সে শুয়ে পড়ে এবং সেদিন তার কোনোভাবেই ঘুম আসতেছিল না। সেই রাতের কথা ভেবে যে এটা কোন মেয়ে হতে পারে আর নুপুর পায়ে। তো তো সুমন ভাই ঘুমানোর চেষ্টা করে এবং সে এখনো সেই নুপুরের শব্দ পায় এবং কিন্তু স্যারের তো নিষেধ করেছেন যে কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। তো তিনি আর বাইরে যান না। তো এর পরের দিন থেকে তার কাছে মনে হয় তার প্রচন্ড পেটের ব্যথা শুরু হয়। তো পেটের ব্যথার কারণে সুমন ভাইকে স্কুল থেকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। তো তিনি বাসায় চলে যান এবং বাসায় যাওয়ার পর তিনি দেখেন যে তার প্রচন্ড পরিমাণ পেটের ব্যথা। তো প্রথমত তাকে এলাকার একজন ডাক্তারের কাছে নেওয়া হয় এবং উনি ওষুধ দেওয়ার পর যখন ওষুধ খাওয়ানো হয়, খাওয়া দাওয়ার পর দেখা যায় তার পেটের ব্যথা কোনোভাবেই ঠিক হচ্ছিল না। তো পরবর্তীতে সুমন ভাইয়ের পরিবার তাকে ঢাকায় নিয়ে যায় এবং ঢাকায় নিয়ে যাওয়ার পর সমস্ত ধরনের এক্স রে করা হয় ডাক্তারের পরামর্শে এবং ডাক্তারের পরামর্শে এক্স রে করার পরও তার আসলে কোনো ধরনের সমস্যা সলভ হয় না। প্রথমত একটু স্বাভাবিক পেটের ব্যথা কমলেও একটু কমে যাওয়ার পর তাকে বাসায় নিয়ে আসা হয় এবং বাসায় নিয়ে আসার পর আবার পুনরায় তার পেটের ব্যথা প্রচন্ড পরিমাণ পেটের ব্যথা শুরু হয়। সে কোনোভাবেই সহ্য করতে পারতেছিল না। তো একদিন সুমন ভাইয়ের বাবার সাথে তার একজন বন্ধুর সাথে দেখা হয়। তো তার বন্ধু বলল, কি রে তোর কেন জানি মন খারাপ দেখাচ্ছে, কোনো সমস্যা? তো সুমন ভাইয়ের বাবা সমস্ত কিছু ঘটনা বলেন যে এরকম আমার ছেলেটা এরকম স্কুলে পড়তে গিয়েছিল, পরে সেখান থেকে এসে দেখি পেট ব্যথা এবং কোনোভাবেই পেট ব্যথা থামতেছে না। তো সুমন ভাইয়ের বাবা সবকিছু তার বন্ধুকে বলার পর তার বন্ধু বুঝতে পেরেছিল যে এটা কোনো সাধারণ কোনো সমস্যা নয়, এটা অবশ্যই কোনো জিন ঘটিত সমস্যা। তো পরবর্তীতে সুমন ভাইয়ের বাবার বন্ধু পরামর্শ দেয় যে আপনি একটা হুজুরকে দেখান, তাহলে হয়তো এটা সমস্যা ঠিক হবে। তো এরপরে আসলে সেই হুজুরকে দেখানো হয় এবং হুজুর বলেন যে এটা আসলে ওই স্কুলের পার্শ্ববর্তী একটা শ্মশান ঘাট আছে। তো শ্মশান ঘাটে আর কি ওই খারাপ জিনটা ছিল, যাই হোক সেই জিনটা তার উপর আসর করেছে, যার কারণে আসলে এইরকম পেট ব্যথা হচ্ছে। তো পরবর্তীতে সেই হুজুর ঝাড়ফুঁক করেন এবং ঝাড়ফুঁক করার পরে একটা তাবিজ দেয়। তো এই তাবিজ দেওয়ার পরে তিনি সেই সুমন আর কি সুস্থ হয়। তো সুস্থ হওয়ার পর বেশ কিছুদিন ভালোই ছিল, কোনো কিছু সমস্যা ছিল না। প্রায় 8 মাস তিনি সুস্থ ছিলেন। 8 মাসে তিনি সবকিছু ভুলেও গিয়েছেন যে তিনি একসময় এরকম জিনিস প্রজেস্ট হয়েছিলেন। সুমন ভাই সবকিছু ভুলে গিয়েছিলেন। তো তিনি 8 মাস পর, এই প্রথম ঘটনার 8 মাস পর তিনি একদিন তার চাচাতো বোনের স্বামীর বাড়ি চলে যান। তো সেই বোনের বাসা যাওয়ার জন্য একটা রাস্তাতে যেতে হয়, প্রায় আধা ঘন্টা ধরে আর কি সেই রাস্তা যেতে হয়। এটা আসলে হাওড়ের রাস্তা, গ্রামের ভিতর দিয়ে চলে গেছে। তো হাওড়ের রাস্তাটা দিনের বেলাতে যাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু রাতের বেলা অনেক ভয়ঙ্কর রাস্তাটা। তো সুমন ভাই মাসে 2-1 বার বোনের বাসায় যান বোনকে দেখতে। তো একদিন বিকাল বেলায় যাওয়ার পরে ওইখান থেকে আসার সময় একটু বেশি লেট হয়ে যায়। তখন রাত প্রায় 10টা কাছাকাছি বাজে, আর গ্রামের রাতে 10টা মানে তো অনেক রাত। তো দুলাভাই বলে, সুমন ভাইয়ের দুলাভাই বলে যে সুমন, রাত তো অনেক হয়ে গেছে, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। তো সুমন ভাই বলে যে না দুলাভাই, লাগবে না, আমি একা যেতে পারবো, কোনো সমস্যা নাই। তো সুমন ভাই যাচ্ছিল সেই বোনের বাসা থেকে বাসায় আসার জন্য। সুমন ভাই শর্টকাট রাস্তা দিয়ে ভাবলো যে শর্টকাট রাস্তা দিয়ে গেলে তার হয়তো বাসা তাড়াতাড়ি যাওয়া হবে। তো যখনই সে শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো, প্রায় 3-4 মিনিট সে রাস্তা হাঁটছিল এবং হাঁটার পর সে হঠাৎ দেখলো তার আপন চাচাতো ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে। সে চাচাতো ভাইকে দেখে ধর্মতো খেয়ে গেল এবং বলল, কিরে তুই এখানে কেন, আর এত রাতে এখানে কি করিস? তো তার চাচাতো ভাই কোনো কিছু বললো না। তো সুমন ভাই ভাবলো যে হয়তোবা তার চাচাতো ভাই কোনো কারণে ভুল ক্রমে বা পথ ভুলে এখানে এসেছে। তো বললো যে চল বাড়ি চল। তো তার চাচাতো ভাইও রাজি হলো যে চলো।
তো এইভাবে বললো। তারা দুজন চলতে লাগলো তাদের বাড়ির পথে, এবং যেতে যেতে তাদের প্রায় তার চাচাতো ভাইয়ের সাথে 3-4 মিনিট হাঁটার পর যখন সামনে দুইটা রাস্তা, একটা হচ্ছে একটা জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে, আর একটা হচ্ছে তাদের এলাকার দিকে চলে গেছে। তো তার চাচাতো ভাই বলে যে, ভাইয়া সুমন ভাইয়া এইদিকে চলো, এইদিকে তাড়াতাড়ি হবে। তো সুমনের তো এই কথা শুনে মাথা গরম হয়ে গেছে। কি বলিস, এই রাতের বেলায় এই জঙ্গলের ভিতর দিয়ে আমি রাস্তা দিয়ে যাবো? মানুষ দিনের বেলায় এই রাস্তা দিয়ে যায় না, আর 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 তুই বলতেছিস এই রাতের বেলা আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাবো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু সুমন ভাইয়ের চাচাতো ভাই কোনোভাবে যেন ছাড়তেছে না, তাকে জোরাজোরি করতেছে। তো এক প্রকার সুমন ভাই খুব রাগান্বিত ভাবে বলেছে, তুই ওই রাস্তা দিয়ে যা, আমি যেতে পারবো না, আমার ওই রাস্তা দিয়ে যেতে ভয় লাগে। তো এরপর সুমন ভাই জঙ্গলের রাস্তাতে না গিয়ে সে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা চিন্তা করছিল সেই রাস্তা দিয়ে বাসায় চলে আসে, এবং বাসায় চলে আসার পর তো বাড়িতে আসার সময় দেখে যে তার চাচি হলো বাসার সামনে দাঁড়িয়ে আছে, এবং যখনই সুমন ভাইয়ের সাথে দেখা হয় তখন চাচি বলে যে, বাবা সুমন এদিকে একটু আয়তো। পরে হলো চাচিকে বলেছে, কি চাচি বলেন? তো সুমন ভাইকে বলে যে, তার চাচি বলে যে, তো চাচাতো ভাই তো একটু অসুস্থ, তো ওর জন্য কিছু ওষুধ নিয়ে আয় তো। তো সুমন অবাক হয়ে যায়, চাচাতো ভাই অসুস্থ মানে? রাসেল ভাই এখানে তার চাচাতো ভাইয়ের ছদ্মনাম হিসেবে আমি দিচ্ছি হচ্ছে আরিফ, ঘটনার সুবিধার্থে। তো বলে যে আরিফ তো অসুস্থ, ওর জন্য যে দোকান থেকে ওষুধ নিয়ে আয়। তো এটা শুনে তো সুমন ভাই বেশ অবাক হয় যে আরিফ বাসায়, হ্যাঁ ও জ্বরের কারণে মাথা তুলতে পারতেছে না, ও ঘুমাচ্ছে, তুই যে ওষুধ নিয়ে। তো সুমন ভাই এটা শুনে তো ভেবাচাকা খেয়ে যায় যে এটা কি হলো, সে তো সুমনকে বাইরে দেখে আসলো, আর এখন চাচি বলতেছে সে জ্বরের জন্য ঘুমাচ্ছে। তাহলে রাস্তায় যে তার সাথে যার সাথে দেখা হয়েছে তাহলে সে কে? এটা চিন্তা করতে পারলো না, এবং এটা খুব ভয় পেল সে। সুমন ভাই মোটামুটি ভয় পেল, এবং তার চাচিকে বললো, চাচি আমার মাথাটা খুব ব্যথা করতেছে, আমি যেতে পারবো না, আপনি চাচাকে বলেন, আমি বাসায় গেলাম। তো এটা বলে সুমন তার বাসায় চলে যায়, এবং বাসায় যাওয়ার পর সে অনেকক্ষণ অনেক কিছু ভাবে সে কোনোভাবে কুলকিনারা পাচ্ছে না যে এটা কি হলো তার সাথে, এবং সে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এবং সে সকালে যখন ঘুম থেকে ওঠে, সে তখন দেখে যে তার প্রচন্ড পরিমাণ জ্বর এসেছে, এবং তার জ্বরের সাথে সাথে তার পেট ব্যথা হচ্ছে। তো এরপর কয়েকদিন পর তার জ্বর কমলেও তার পেট ব্যথাটা কোনোভাবেই কমতেছে না, একদম আগের মতো 8 মাস আগে যেরকম পেট ব্যথা হয়েছিল ঠিক সেরকম। তো প্রথম সুমন ভাই ভেবেছিল যে এটা হয়তো বা কোনো স্বাভাবিক পেট ব্যথা। তো এরকম করে প্রায় তো সে কখনোই আসলে ওই জিনের প্রকোপ বা হচ্ছে জিন তাকে ভয় দেখাচ্ছে এই ধরনের কোনো কিছু ঘটে নাই, শুধু তার প্রতিদিনই রাত হলেই তার প্রচন্ড পরিমাণ পেট ব্যথা শুরু হয়। তো এরপরে সুমন ভাইকে দেখা যায় যে আবার ডাক্তার দেখা শুরু করে তার পরিবার, এবং ডাক্তার দেখাতে থাকে, কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না। এভাবে ডাক্তার দেখাতে প্রায় 1 মাস চলে যায়। তো একদিন সুমন ভাই বাবার সাথে যেই হুজুরটা সুমন ভাইয়ের পেটের ব্যথা ঠিক করেছিল ঝাড়ফুঁক করে এর আগে, তো সেই হুজুরের সাথে দেখা হয়, এবং সেই হুজুর জিজ্ঞেস করে, যেহেতু অনেকদিন পর দেখা হয়েছিল, তো ভালো মন্দ জিজ্ঞেস করে যে কি অবস্থা, তোমার ছেলে ভালো আছে এখন? তো সুমন ভাইয়ের বাবা বলে যে না হুজুর, ও তো এতদিন ভালো ছিল, তো এখন আবার ওই আগের মতো পেট ব্যথা শুরু হয়েছে, এখন বুঝতেছি না এটা আসলে জিনগুলিতে আগের মতো সমস্যা নাকি এমনিতে। তো হুজুর বলে যে ঠিক আছে, আমাকে একদিন ডাকিস তো, আমি দেখবো। পরে সেই হুজুরকে একদিন ডাকা হয়, এবং সেই হুজুর যখন আসার পর যখন পরীক্ষা করে, তো তিনি বলেন যে আরে এটা তো সেই জিনটা তার পিছু ছাড়ে নাই, এটা তো সেই জিনটাই তাকে আবার পুনরায় ধরেছে, যার কারণে তার এরকম করে পেট ব্যথা হচ্ছে। তো হুজুর বলে যে কোনো সমস্যা নাই, আমি দেখি কি করা যায়। তো পরবর্তীতে সেই হুজুর সুমন ভাইকে তাবিজ আবার পুনরায় দেয় এবং ঝাড়ফুঁক করে, এবং ঝাড়ফুঁক করার পর সুস্থ হয়ে যায় সুমন ভাই। এবং সেই হুজুর বলে যে সুমনের আসলে কপালটা অনেক ভালো, সে যদি কোনোভাবে সেদিন ওই জঙ্গলের ভিতর দিয়ে চলে যেত, তাহলে সেই জিনটা তাকে মেরে ফেলতো।
আসলে ওইটা ও যে সেদিন ছোট ভাইকে দেখেছিল, তার চাচাতো ছোট ভাইকে, এটা তার কোনো চাচাতো ভাই ছিল না, এটা ছিল একটা জিন, একটা দুষ্ট জিন। তো ভাগ্য ভালো, সে ওই রাস্তাতে যায়নি, সে ওই রাস্তাতে না যায় অন্য রাস্তাতে চলে এসেছে, যার কারণে সেদিন বেঁচে ফিরে এসেছে। তো সে হুজুর বলে যে যেহেতু রাত্রে এই এই জিনটাকে পিছু ছাড়ানো যাচ্ছে না, বা এটা অনেকদিন পর ফিরে আসারও একটা চান্স আছে, তো আপনাদের উচিত সুমন যেন রাতের বেলা করে বাইরে না যায়, এটাই ভালো হবে, তাহলে সেই জিনটা তার কোনো ক্ষতি করতে পারবে না। তো এরপর রাসেল ভাই, সুমন ভাই আর কখনো রাতের বেলা বাইরে যায়নি। খুব প্রয়োজন হলে তার সঙ্গে কাউকে নিয়ে সে বাইরে যায়, তাছাড়া এমনিতেই সে বাইরে যায় না। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন মোহাম্মদ শাকিল ভাই। তিনি এখন প্রবাসে থাকেন, আর তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের অষ্টাগ্রামের থানায়। অষ্টাগ্রাম থানা কোন গ্রামে তিনি এটা বলেননি। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি রাজিন আহমেদ, আমি বাড্ডা আনন্দনগর থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। তো রাসেল, আমার ঘটনাটা ঘটে হলো গিয়ে এই আমার নানুর কাছ থেকে শোনা ঘটনাটা। এটা আমার একটা নানা ভাইয়ের সাথে ঘটে, আমার নানুর ভাইয়ের সাথে। তো ঘটনা ঘটে 1985 বা 1986 এর মধ্যে, গ্রাম অঞ্চলের কাহিনী, লক্ষ্মীপুরের ওই সাইডে। তো আমার যে নানা, তিনি মাদ্রাসার একজন ছাত্র ছিলেন। তো প্রতিদিনের মতো মাদ্রাসায় তিনি খতম পড়ে, নামাজ পড়ে রাত্রেবেলা বাসার থেকে ফিরছিলেন। তো তখন তিনি ফেরার সময় তার যে টুপি ছিল মাথায়, সে টুপিটা খুলে হাতে নিয়ে, আর যে সে লুঙ্গিটা পরা ছিল, লুঙ্গিটা তার কি করলো, হাঁটুর উপরে উঠিয়ে হাঁটতে লাগলো। তো হঠাৎ করে আস্তে তার বিহেভিয়ারটা, এটা করার পর থেকে তার বিহেভিয়ারটা হালকা একটু চেঞ্জ হতে থাকে। সে করে কি, মাদ্রাসার যে হোস্টেলটা থাকে ছাত্রদের জন্য, সেইখানে সে ব্যাক করে। তার ওইখানে ব্যাক করার পরে তার বিহেভিয়ারে অনেক চেঞ্জ আসে। সে হাসাহাসি করতে থাকে, লাফালাফি করে, অনেক কিছু বলতে থাকে। তো এটা দেখে ছাত্ররা খুবই অবাক হয়। তো এখানে একজন বয়স্ক লোক ছিলেন, তিনি ব্যাপারটা বুঝতে পারেন যে কি সামহাও কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে আছে। তো তিনি কি করলেন, তার বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন আমার নানাকে। তো কোনোভাবে পারতেছিল না শক্তিতে। তো 3 জন ছাত্র মিলে তাকে নিয়ে তার বাসায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর অনেক ঝাড়ফুঁক করে, কিন্তু কোনোভাবেই কিছু হইতেছিল না। আমার নানা, সে খালি সব গ্লাস যা আছে, ঘরে যা জিনিসপত্র সব ভাঙ্গা শুরু করে, আর একটা কিছু বলতে থাকে যে আমাকে আনোয়ার ইসলামের কাছে নিয়ে নেন। আনোয়ার ইসলাম হলো গিয়ে রাসেল ভাই, আমার যে নানা, তার চাচা হলো গিয়ে আনোয়ার ইসলাম, খুবই নাম করা একজন ইমাম এখানকার। তো খালি বলতে থাকে আনোয়ার ইসলামের কাছে নিয়ে যেতে। শেষ পর্যন্ত তাকে রশি দিয়ে বেঁধে যখন ঝাড়ফুঁক করা হয়, সে রশি ছিঁড়ে বাসার যে পিলার ছিল তার, সে পিলার ভেঙে ফেলা শুরু করে আস্তে আস্তে। তো শেষ পর্যন্ত শিকল দিয়ে বেঁধে তাকে তার চাচার কাছে নিয়ে যাওয়া হয়। তো চাচার কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে কি, আমার চাচা ঝাড়ফুঁক করে বলে যে কি, তুই কি জন্য আসছিস এখানে, তুই কি চাস? তো সে বলে যে কি, ও মাদ্রাসায় খতম পড়ে, নামাজ পড়ে, কোন সাহসে ওর টুপিটা খুলে হাঁটুর উপরে লুঙ্গি উঠে হাঁটতেছে, আমি তোকে ছাড়বো না। তো এরকম বলার পরে, অনেক হুমকি দেওয়ার পরে, অনেক ঝাড়ফুঁক করার পরে আমার নানা হঠাৎ সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হওয়ার পরে এরকম 2 দিন ঠিক থাকে। তো 3য় দিন রাত্রে খুব জোরে একটা আওয়াজ হয়। তো তাকে তার রুমে গিয়ে দেখে সে নাই। তো অনেক খোঁজ করার পরে সকালবেলা তাকে পায় তাদের যে পুকুর ঘাট ছিল, পুকুর ঘাটের সামনে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তো এরকম প্রত্যেক দিন হতো, সে রাত্রেবেলা না যেত, সকালবেলা পুকুর ঘাটের সামনে তাকে পাওয়া যেত। তো এরকম সময় এক সময় তাকে শিকল দিয়ে বেঁধে রাখার পরেও তিনি নাই হয়ে যেত। তো ওই দিন সবাই টের পেল যে কি ঘরের অনেক জোরে একটা আওয়াজ হয়। তো তার যে মা, সে বলল যে কি ইয়াকে খবর দিতে, আনোয়ারকে। তো তার চাচা আসে, এসে উঠানের মাঝখানে তিনি কি করলো, সূরা পড়ে সব যা পড়ে 3টা তালি দেয়। 3টা তালি দেওয়ার পরে হঠাৎ করে তার সামনে এসে আমার নানা পড়ে। এরকম নানা পড়ার পর তারপরে সবার চোখের সামনে ঘটে। জি, সবার চোখের সামনে ঘটে। তো সবার চোখের সামনে তাকে ঘরে এনার পরের দিন আবার সেম
তাকে আবার ইয়াতে পাওয়া যায়। এরকমের মাঝখানে অনেকের কাছ থেকে ইয়া শুনতে পারে তার মা যে কি তিনি নাকি ডাব গাছে উঠে মানে ট্রলিং করে টিকটিকি যেভাবে উঠে যায় টিকটিকির মতো উঠে খালি ডাব পেরে মানুষের গায়ে ফেলার চেষ্টা করতো, অনেক সময় কুকুরের মতো রাস্তাঘাটে দৌড়াতো। আর একটা আজব কাজ করতো ভাই, যে কি পুকুরের মাঝখানে গিয়ে সে ভাসতো না, একটা জায়গায় স্টেবল হয়ে সে কি করতো, কি জানি বলতো আর তালি দিত, 3টা তালি দিত, কি জানি বলতো আর 3টা তালি দিত। যে এরকম এক সময় আমার তার যে চাচা সে কোনোভাবেই তাকে ঠিক করতে পারতেছিল না, তো এক সময় তাকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়। ইন্ডিয়ার যে একটা বড় আলেমের কাছে নিয়ে যাওয়া হয়। তো সে আলেম অনেক কষ্টে 1 মাস ট্রাই করার পরে খুব কষ্টে জিনটাকে তাড়াতে পারে তো তাকে একটা তাবিজ দেয় যে তাবিজটা সারা জীবন পড়তে হবে, যদি খোলে তার সমস্যা হবে। ইনফ্যাক্ট রাসেল ভাই এখনো তার হাতে সেই তাবিজটা আছে, সে এখনো জীবিত আছে। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। এবার দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সমস্ত শ্রোতাদের আমার সালাম জানাই। সেই সাথে আমি আমার সাথে ঘটে যাওয়া প্রতিদিনের কিছু ঘটনা যেগুলো আমি শেয়ার করছি, এটা আমার সাথে একান্তভাবে ঘটে যাওয়া কিছু ঘটনা। আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, কিন্তু আমার সাথে প্রতিদিন ঘটে যাওয়া এই ঘটনাগুলো যা আমি ফেস করছি তা সত্যিই আমার জন্য মর্মান্তিক ছিল। তো আমার ঘটনা শুরু হয় 2013 সালে। আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম, তো আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া অবস্থায় আমি যখন মেসে থাকি, তখন মেসে আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম মাগরিবের রক্তের সময়। তো হঠাৎ আমি ঘুমের মধ্যে কাকে যেন গালাগালি করছিলাম। তো গালাগালি করা অবস্থায় আমি তখন একটা স্বপ্ন দেখি, যেখানে আমি দেখছিলাম আমার সামনে কয়েকজন ডাক্তার দাঁড়ানো, আমি একটা বেডের উপর শোয়া, অর্থাৎ আমার কোনো সার্জারি করা হচ্ছে। তো আমি তারপর আমার ঘুম ভেঙে যায় এবং আমি আমার ওই স্বপ্নটার কথা আর কিছু মনে থাকে না। তো তার বেশ কয়েকদিন পর আমি আরেকটি স্বপ্ন দেখতে পাই, যেখানে আমি দেখি আমি একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তো ইউনিভার্সিটির ছাত্ররা মানে বলা বলি করছিল একজন আরেকজনকে, এই ছেলেটা কেন চান্স পেয়েছে জানতে পারিস, মানে জানিস? তো একজন আরেকজনকে বলছে যে এই ছেলেটার মানে মাথায় নাকি মস্তিষ্ক নেই, এই কারণে এই ছেলেটাকে এই ইউনিভার্সিটিতে চান্স দেওয়া হয়েছে। তো এটাও তো ঘুমের মধ্যে, আমি অতটা পাত্তা দেই না, তো আমার ঘুম ভেঙে যায়। তো তারপর আমি মানে শক খাই তখন, যখন আমি সত্যি সত্যি অনুভব করি যে আমি মানে আমার রিয়েল লাইফে আমি মস্তিষ্কের দিকে যখন খেয়াল করি, যে মানুষের মস্তিষ্ক থাকা অবস্থায় একজন নর্মাল মানুষ যেভাবে চলাফেরা করে, আমি তো সেইভাবে চলাফেরা করছি, কিন্তু আমার মাথায় আমি মাঝে মধ্যে পাথর পড়ার মানে ছোট ছোট পাথরের টুকরা, অ্যাকচুয়ালি ছোট ছোট পাথরের টুকরা আমার মাথায় পড়ে, কিন্তু এর কারণ আমি মানে অজানা। তো তখন আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয় যে আসলেই তো আমার তো মাথায় তো পাথর পড়ছে, তাহলে আমার মস্তিষ্ক তো হয়তোবা কোনো কারণে আমার মস্তিষ্ক নেই, আর মস্তিষ্কের বদলেই হয়তোবা এই পাথরগুলো পড়ছে। তো এইভাবে আমি এই সমস্যা থাকা অবস্থাতেই আমি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। আমার কষ্টের মধ্যে দিনগুলো যায়, কারণ মস্তিষ্ক না থাকার কারণে আমি মানে পরীক্ষার আগ দিয়ে বা যখনই পড়াশোনা করতে বসতাম, আমি যে পড়া 2 থেকে 3 বার পড়লে মুখস্থ হয়ে যেত, সেই পড়াগুলো আমার মানে একদমই মনে থাকে না। তারপরও কোনোভাবে আমি পাশ করি। আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা পাশ করার পর আমি মানে বিএসসিতে ভর্তি হই।
বিএসসিতে ভর্তি হওয়ার পর আমার সেই একই সমস্যা। আমি মানে কিছু মনে রাখতে পারি না, 1 থেকে 100 পর্যন্ত গুনবো সে সামর্থ্যটুকু নেই আমার। আমি একদমই মানে কিছু মনে রাখতে পারি না। তারপরেও আমি কষ্ট করে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিংটা শেষ করি। তারপর আমি আমার বাসায় চলে আসি। আমার সমস্যার কারণে আমি মানে কাউকে এটা বলতেও পারি না, আমি চাকরিতেও যাই না। আমি বলি যে মানে আমার চাকরি ভালো লাগে না, আমি চাকরি করব না, আমি বাসায় বাবার ব্যবসা দেখাশোনা করব। তো বাসায় আসার পর আমার সাথে যে ঘটনাগুলো আবার শুরু হয় সেটা হচ্ছে মানে আমি নামাজ কালাম আলহামদুলিল্লাহ চেষ্টা করতাম 5 ওয়াক্ত পড়ার, না পারলেও অন্তত প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করতাম। এখনো আমি চেষ্টা করি 5 ওয়াক্ত সম্ভব হলে নামাজ পড়ার, না হলেও ইনশাল্লাহ চেষ্টা করি নামাজ প্রতিদিন পড়ার। সেই সাথে প্রতিদিন দোয়া দরুদ জিকির আজগার কোরআন তেলাওয়াত এগুলো করি। তো আমার বাসায় আসার পর যে সমস্যাগুলো শুরু হয়, আমি মানে যেমন দরুদ পড়া অবস্থা বা কোনো জিকির পড়া অবস্থায় চোখ বন্ধ করে রাখলে মানে আমি ভয়ঙ্কর কিছু অবয়ব দেখতে পেতাম। যেমন মাথা একদম থেতলানো কিছু মানে অবয়ব, বা কিছু মানে ছোট ছোট বেটে আকৃতির মানুষ নাকি এগুলো আমি জানি না, মানে মানুষের মতো দেখতে দেখা যাচ্ছে যে মুখের অংশটা থেতলানো বা মাথা পুরো থেতলে যাওয়া। মানে কিছু কিছু তো অবয়ব দেখা যেত যে মানে আপনার মাথার অংশ অর্ধেক নেই, এরকম অবস্থা। এরকম ভয়ঙ্কর সব অবয়ব বা আকৃতি দেখতে পাই আমি জিকির করা অবস্থায়, এবং যখন চোখ বন্ধ হয়ে যেত আমার জিকির করতে করতে তখন দেখতাম, এবং আমি তাৎক্ষণিক চমকে উঠতাম। তো এইভাবে চলতে চলতে এখন আপনার আমি ইউজ টু হয়ে গেছি এসব বিষয়গুলোর উপর। মানে এইসব বিষয়গুলো আমার সাথে ঘটতে ঘটতে বিষয়গুলো আমার সাথে মানে ইউজ টু হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমার আরো কিছু সমস্যার সম্মুখীন আমাকে হতে হচ্ছে প্রতিদিন, যেগুলো হচ্ছে যেমন আমি মানে রাত্রে ঘুমাই, ঘুম থেকে ওঠার পর সকালে যখন দেখি যে আমার হাত আপনার কনিষ্ঠ আঙ্গুল কেউ চেপে ধরে রেখেছিল অনেকক্ষণ যাবত, আমার কনিষ্ঠ আঙ্গুল ব্যথা হয়ে আছে। আর কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরার কারণ আপনারা অবশ্যই জানেন যে এটা হচ্ছে মানে যে কি বলে মানে জিন দেহের থেকে সারানোর জন্য মানুষ যখন হুজুররা রুকিয়া করে তখন কনিষ্ঠ আঙ্গুলি চেপে ধরে রুকিয়া করে। তো আমি তো মানে এটা আমার অবাক লাগে যে আমি ঘুমিয়েছিলাম রাত্রে, সকালে ঘুম থেকে ওঠার পর আমার কনিষ্ঠ আঙ্গুলে ব্যথা কেন, বা এখন যে সমস্যাটা আরো প্রতিদিন হচ্ছে সেটা হচ্ছে কে যেন আমার হাত দেখে, ওই যে জ্যোতিষীরা হাত দেখে যেরকম কেউ এসে আমার হাত দেখে যায়, কিন্তু এরা কারা এসে আমার হাত দেখে, এই বিষয়গুলো আমার মানে আমি মেলাতে পারি না। আর আরেকটি বিষয় হচ্ছে যে হাত যে আমার দেখে যায়, এই বিষয়টা আমি স্পষ্ট বুঝতে পারি, কারণ আমার দেখা যায় হাতের তালুর অংশটুকু সকালে যখন ঘুম থেকে উঠি তখন স্পষ্ট ব্যথা হয়ে থাকে, প্রচন্ড ব্যথা হয়ে থাকে, যার কারণে আমি বুঝতে পারি যে কেউ আমার হাত দেখেছে, হয়তোবা রাত্রে হাত দেখেছে বা ফজরের আগ দিয়ে কেউ হাত দেখেছে। যাই হোক, এভাবে চলছে আমার মানে প্রতিদিনের জীবন দুর্বিষহ হয়ে গেছে একরকম। তারপরেও আল্লাহর রহমতে ইনশাল্লাহ চেষ্টা করছি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে যতটুকু সম্ভব কাম ব্যাক করার। আর সেই সাথে আরো কিছু সমস্যা হয় ছোট ছোট, যেমন মানে হুল ফোটানো, মানে মৌমাছির হুল ফোটানো বা ছোট সুই ফোটানো, কেউ মনে হয় আমার শরীরে ছোট সুই ফুটিয়ে দিচ্ছে বা হুল ফুটিয়ে দিচ্ছে। তাছাড়া সারা শরীর জ্বালা পোড়া করে। এই সমস্যাগুলো মানে প্রতিনিয়তই হচ্ছে আমার সাথে। যাই হোক, এই ঘটনাগুলোর মানে আমি যতটুকু বুঝতে পেরেছি, মানে আমি একদিন ওই ঘুমন্ত অবস্থায় আমার ঘরে শুয়েছিলাম, তো কেউ একজন আমাকে বলছে যে আমি যে ওই যে গালাগাল করেছিলাম সেদিন নাকি আমি প্রায় 72টা জিনের সাথে ঝগড়া করে ফেলছি। তো যেটা আমার জন্য
মানে অনেক বড় একটা সমস্যার কারণ হয়ে গেছে, যার কারণে এই জিনরা 72টা জিন এরা মানে আমাকে ডিস্টার্ব করছে এবং আমার জীবন একবারে একদম মানে ছিন্ন, মানে আমার জীবনটা মানে তছনছ করে দেবে এরকম একটা অবস্থা তারা, মানে এরকম একটা প্রস্তুতি তারা নিয়েছে। যাই হোক, আমি প্রতিদিনই আপনার রোকেয়া করি। আপনার রোকেয়া আমি সূরা বাকারা, সূরা কাহাফ, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো তেলাওয়াত করে আমি প্রতিদিন রোকেয়া করি। তার সেই সাথে আয়াতুল কুরসি পড়ি। গতকালকে আমার সাথে একটা আরেকটি মজার ঘটনা ঘটেছে। আমি প্রায় 1 ঘন্টা যাবত আমার ফোনে আপনার সূরা বাকারা এবং সূরা কাহাফ শোনার পর তারপর সূরা ইখলাস প্রায় 200 বার পাঠ করার পর আমার পেটে প্রচন্ড চাপ অনুভব করি, যার পর আপনার মানে আমার ভমিটিং হয়। পেট খালি থাকার কারণে আমার ভমিটিংটা মানে পেট থেকে কিছু বের হচ্ছিল না, কিন্তু আমি মানে প্রচন্ড চাপ অনুভব করছিলাম। তারপর আমার মুখ থেকে মানে থুতু এবং লালা বের হয় ওই চাপের কারণে ভিতর থেকে। যাই হোক, তারপরে আল্লাহর রহমতে অনেকটা সুস্থতা ফিল করছি। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ঘটনাটি যদি সিলেক্টেড হয় সবাইকে শোনাবেন এই প্রত্যাশায় রাখি, এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।